কি বলবো, আমার নিজেরই তো বিস্ময়ের সীমা নেই। চোখ বড় বড় করে তাকিয়ে আছে ওনার দিকে। তুমি কি পাগল? আমার মেয়েকে আমি এই ছেলের সাথে কখনো বিয়ে? আঙ্কেলটি খেকিয়ে উঠলেও নিহান ভাইয়া তাকে থামিয়ে অতি ভদ্রভাবে বলল, আপনার মেয়ে এবং আমার ভাই একে অপরকে ভালোবাসে। আর আমার ভাই কোন দিক দিয়ে খারাপ? দেখতে ভালো, কিছুদিন পর অফিস জয়েন করবে, বলা যায় সবই ঠিক আছে আলহামদুলিল্লাহ। আর যদি আমার মা বাবাকে নিয়ে প্রশ্ন করেন, তাহলে আমারও একটা প্রশ্ন, আপনি যখন এই বাড়িতে এসে উঁচু গলায় চেঁচামেচি করেছেন, আমার বাবা মাকে একবারের জন্য আপনার সাথে উঁচু গলায় কথা বলেছেন? বলুন। নিহান ভাইয়ের কথা যেন আঙ্কেল কিছুটা থামল। নিহান ভাইয়ের প্রশ্নে মৃদু সুরে বলল, না। তাহলে আমার ভাই বা আমার পরিবারকে নিয়ে তো কোনো ঝামেলা দেখছি না। শুধু শুধু সকাল সকাল বাড়িতে এসে পরিবেশ নষ্ট করার কোনো মানে ছিল? বিষয়টা কিন্তু চুপচাপ শান্তিতে বসে আলাপ বিবেচনা করা যেত, কিন্তু আপনি তার উল্টোটা করেছেন। দেখুন, আমাদের পরিবারের অনেক মান সম্মান আছে। অতি নগণ্য বিষয়ে চেঁচামেচি করার অধিকার আপনার নেই। ওরা দুজন দুজনকে ভালোবাসে, এটাই যদি আপনার চেঁচামেচির কারণ হয়ে থাকে, তাহলে বলবো ভালোবাসা নিজের অজান্তেই হয়। এখানে আমার বা আপনার কারো কোনো হাত নেই। আমি চাইছি না আপনার জন্য দুটো জীবন নষ্ট হোক, তাই আমি নিজে, নিহান আফরান, আমার ভাইয়ের তরফ থেকে আপনাকে বিবাহের প্রস্তাব দিলাম। বাকিটা আপনার ইচ্ছা। বলেই নিহান ভাইয়া থামল। আবারও পরিবেশ নীরব হয়ে গেল। এর মাঝে অন্নপূর্ণা আন্টির কাছে গিয়ে বলে উঠল, আপনাদের কাছে ক্ষমা প্রার্থী ভাবি। আমার স্বামী না বুঝে না শুনেই এখানে এমন বিশৃঙ্খলা বাঁধিয়েছে। আমার স্বামীর হয়ে আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। দয়া করে বিষয়টা ভুলে যান। বুঝছেনই তো, একমাত্র মেয়ে, তাই কি করে ফেলেছে নিজেও বোধগম্য হয়নি। আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি। আন্টি একবার নিহান ভাইয়ের দিকে আরেকবার আঙ্কেলের দিকে তাকালো। তারপর ঠোঁটে কৃত্রিম হাসি ঝুলিয়ে বলে, আরে না না ভাবি, তেমন কিছু না। আমরা কিছু মনে করিনি। আপনাদের জায়গায় দাঁড়িয়ে আমরা বিষয়টি ভেবেছি, ভাইজানের জায়গায় নিহানের বাবা হলেও হয়তো এমন রিয়েক্ট করতো। নিহানের মায়ের ব্যবহারে অর্ণার বাবা মুগ্ধ হলেন। শেষে অর্ণার বাবা নিজের ব্যবহারে অনুতপ্ত হয়ে ক্ষমা চাইলেন সবার কাছে। শেষে সবাই মিশে গেল এবং বলল সামনের বছরে ওদের বিয়ের আয়োজন হবে। ততদিনে নিবিড় ভাইয়া নিজের অফিসে ফুল ফোকাস করুক, আর অর্ণা আপু যেন পড়াশোনা কন্টিনিউ করতে থাকে। সব ঠিক হতে দেখে খুশিতে মন নেচে উঠল আমার। অবশেষে তাদের দুই পরিবারই মেনে নিল। যাক, আলহামদুলিল্লাহ। এতক্ষণ তো চিন্তায় চিন্তায় আমার কপালের ঘাম ছুটে গিয়েছিল। আর অর্ণা আপুও খুব মিষ্টি আর কিউট একটা মেয়ে। উনি বেশ স্বাচ্ছন্দ্যে মিশেছে হিদ এবং আমার সাথে। সত্যি নিবিড় ভাইয়ের চয়েসে তারিফ করতে হয়। সুযোগ বুঝে অর্ণা আপুর নাম্বারটাও নিয়ে নিলাম। অর্ণা আপুদেরও দাওয়াত দেওয়া হয়েছে হিদের বিয়েতে, এবং আজকেও যেন মেহেদির অনুষ্ঠানে অ্যাটেন্ড করে সেটাও বলে দিল। আঙ্কেল মুচকি এসে জানিয়েছে যে চেষ্টা করবে আসতে। তারা টুকটাক নাস্তা করেই চলে গেল। নিবিড় ভাইয়ের দিকে তাকিয়ে দেখলাম তার ঠোঁটে বিশ্বজয়ের হাসি। হুট করে কি যেন একটা মনে হতে নিয়ান ভাইয়ের দিকে আর চোখে তাকালাম। উনি তার শার্টের হাতা ফোল্ড করতে করতে আমার দিকেই আসছে। আমি চোখ বড় করে নিহান ভাইয়ের দিকে ফিরলাম। হ্যাঁ, সত্যিই তো। নিহান ভাই আমার সামনে এসে দাঁড়িয়ে পড়ল। নিহান কোথায় গেল কে জানে। আমি একটা শুকনো ঢেকুর তুললাম। ওনার এমন অদ্ভুত চাহনি দেখে আমার কালকের কথা মনেই ছিল না। উনি ভ্রুকুচকে জিজ্ঞাসা করলো, নাস্তা করেছিস? আমি ডানে বামে মাথা নাড়ালাম, যার অর্থ না। উনি চোখ মুখ গরম করে বলল, কটা বাজে? বাবা বাবা 12টা। আমতা আমতা করে বললাম। তো খাসনি কেন? হ্যাঁ? ঘুম থেকে উঠে চেঁচামেচি শুনেছি, তাই ফ্রেশ না হয়ে নিচে চলে আসি। আচ্ছা, আমি ফ্রেশ হয়ে এসে তারপর খাচ্ছি বলেই এক মুহূর্ত না দাঁড়িয়ে সিঁড়ির দিকে দিলাম দৌড়। রুমে এসে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। এতক্ষণ মনে হচ্ছিল কোনো এক বাঘের খাঁচায় আটকে ছিলাম, আর জলজ্যান্ত বাঘ এসেছিল আমাকে তার লাঞ্চের খাবার বানাতে। মেহেন্দি দুই হাতে দিয়ে এক সাইডে বসে আছি। মেহেন্দি অনুষ্ঠানটা রুফটপে হচ্ছে। গান বাজছে আর হিত গানের সাথে ঠোঁট মিলিয়ে হালকা দুলে দুলে মেহেদি আর্টিস্টদের থেকে মেহেদি পড়াচ্ছে। নিহান ভাই আর নিবিড় ভাইয়া এদিক সেদিক দৌড়াদৌড়ি উপরে আছে। আমি নিহান ভাইয়ের দৌড়াদৌড়ি দেখছি আর হাসছি। আহা, বেচারার কাজের শেষ নেই। আজ নিহান ভাইয়াকে অসম্ভব সুন্দর লাগছে পার্পেল রঙের পাঞ্জাবিতে। আশেপাশের মেয়েগুলো যেন চোখ দিয়ে গিলে খাচ্ছে তাকে।
বুঝি না এই মেয়েগুলো নিজের দৃষ্টিভঙ্গি ঠিক রাখতে পারে না কেন। যেই সুদর্শন ছেলে দেখবে অমনি তার পিছে লাগবে, অসহায়। এই জন্যে নিহান ভাইয়া এমন খাটনি থেকে বেশ আনন্দ পাচ্ছি। বেশ হয়েছে। একেবারে কে বলেছিল ওনাকে এত সুদর্শন হতে? আমিও অবশ্য পার্পেল গাউন পরেছি, তবে একটু সিম্পল। মেহেদি শুকিয়ে যেতে আমি হিতকে বলে নিচে চলে আসলাম হাত দুটো ধুতে। হাত ধুয়ে টিস্যু দিয়ে মুছতে মুছতে রুম থেকে বেরিয়ে ক্যারিডর দিয়ে যাচ্ছিলাম। এমন সময় ইনুর দিকে খেয়াল গেল। ইনু আবার সর্বনাশ করতে কোনো একটা রুমে যাচ্ছে। সেটা আর কারণে স্বয়ং নিয়ান ভাইয়ের রুম। আমি টিস্যু ফেলে নিয়ান ভাইয়ের রুমে দৌড় লাগালাম। রুমে ঢুকে দেখি ইনু এক লাফ দিয়ে সোফায় উঠল, আর সোফায় উঠে লাফ দিয়ে একেবারে নিহান ভাইয়ের টেবিলে গিয়ে উঠল। সর্বনাশ! আমি ইনুর দিকে তাকালাম। ইনুকে ধরার আগে অলরেডি নিহান ভাইয়ার একটা ডায়েরি ফেলে দিল ইনু। ডায়েরি নিচে পড়ে তার ভেতরে অনেক কাগজপত্র বেরিয়ে গেল। আর কোনো অঘটন ঘটনার আগেই আমি ইনুকে সরিয়ে আনলাম, তারপর ইচ্ছে মতো বকতে লাগলাম। ইনুর কোনো হেলদোল নেই, উনি চুপচাপ আমার দিকেই তাকিয়ে আছে। আমি ইনুকে বকতে বকতে হাঁটু গেড়ে বসে সব কাগজপত্র উঠিয়ে ডায়েরিতে রাখছিলাম। তখনই ডায়েরির কিছু লেখা দেখে আমি থমকে গেলাম। কাগজ গোছানো বাদ দিয়ে ডায়েরির পাতাগুলো একে একে উল্টাতে লাগলাম এবং কিছু হিসাব মেলানোর চেষ্টা করলাম। পাতাগুলো উল্টাতে উল্টাতে নিজের অজান্তেই চোখ বেয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে ডায়েরির পাতায় গিয়ে পড়ল। একসময় কিছু একটা ভেবেই ডায়েরির এক পাতা ছিঁড়ে আমি দৌড়ে রুম থেকে বেরিয়ে গেলাম। স্টেডিয়াম আলোয় পথ ধরে কাঁদতে কাঁদতে দৌড়ে যাচ্ছে আমি বাসার দিকে। আমাকে ক্রস করে শো শো করে গাড়িগুলো চলে যাচ্ছে, কিন্তু আমার সেদিকে নজর নেই। দৌড়াতে দৌড়াতে এক নির্জন রাস্তায় চলে আসি। জায়গাটা জনমানবহীন। এমন জায়গাতে এসেই হাঁপিয়ে উঠেছি, তাই থেমে দাঁড়ালাম। হাঁপাতে হাঁপাতে আবারও ডুকরে কেঁদে উঠলাম। সামনে ফিরে হাঁটতে যেতেই পেছন থেকে কেউ মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করলো। মুহূর্তে যন্ত্রণায় চারিপাশ কেমন ঝাঁকসা লাগলো। শরীরটা একসময় নিস্তেজ হয়ে যায়। তাল সামলাতে না পেরে সেখানে মুখ থুবড়ে পড়ে গেলাম। এরপর আর কিছু মনে নেই আমার। ডায়েরির পাতাটা আমার হাতেই রইল। অনেকক্ষণ হয়েছে নিহান তার আশেপাশে নাফিয়াকে দেখছে না। বিষয়টা নিহানকে ভাবিয়ে তুললে সে হিতকে গিয়ে জিজ্ঞাসা করলো, হ্যাঁ রে নাহিদা, আশেপাশে তো নাফিহাকে দেখছি না। নাফু তো মেহেদি উঠাতে নিচে গেল, অনেকক্ষণ হলো। অনেকক্ষণ হলো মানে? এখনো কি ফেরেনি? না ভাইয়া। নিহান কেন জানি না আরো চিন্তায় পড়ল। হিদের কথার বিপরীতে কিছু না বলে সে এক প্রকার ছুটে নিচে আসলো। সারা বাড়ি খুঁজেও নাফিয়াকে পেল না। নিজের ঘরে যেতেই দেখলো ইনু লেজ নাড়িয়ে তার ঘরের অ্যাকোয়ারিয়ামে থাকা ছোট্ট ছোট্ট গোল্ডেন ফিশগুলো দেখছে। টেবিলের দিকে নজর দিতেই দেখলো মেঝেতে কিছু কাগজ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, আর তার মাঝে নিহানের ডায়েরিটাও পড়ে আছে। নিহান সেদিকে এগিয়ে নিজের ডায়েরিটা হাতে নিয়ে দেখলো তার ডায়েরির এক পেজ ছেঁড়া। হুট করে নিহানেরও যেন কি হলো, সেও ডায়েরি ফেলেই দৌড় লাগালো। ইনু এবারও নিহানের ছুটে যাওয়ার দিকে হ্যাপলার মতন তাকিয়ে রইল। সে কিছুতেই বুঝতে পারছে না এই ডায়েরি ফেলে দৌড়িয়ে যাওয়ার কেসটা। বাড়ির মূল গেটের দারোয়ান থেকে নিহান জানতে পারলো প্রায় 1 ঘন্টা আগে নাফিয়া হন্তহন্ত হয়ে বেরিয়ে গেছে। দারোয়ান নাকি পিছন থেকে অনেকবার ডেকেছে, কিন্তু নাফিয়ার কান অব্দি তার কণ্ঠ পৌঁছায়নি। এবার যেন নিহানের দুশ্চিন্তার সীমানা রইল না। এক প্রকার দ্রুত ছুটে সে গাড়ির গ্যারেজে গেল। তার গাড়ির কাছে এসে গাড়িতে উঠে ড্রাইভিং সিটে বসে সিট বেল্ট বেঁধে পকেট থেকে একটা চাবি বের করে গাড়ি স্টার্ট দিল। রুম থেকে বের হওয়ার আগে চাবিটাও সাথে করে নিয়েছিল নিহান। পিটপিট করে চোখ খুলে নিজেকেই হসপিটালের বেডে আবিষ্কার করলাম। তাকাতেও কেমন কষ্ট হচ্ছে মাথা ব্যথায়। ঠোঁট কিঞ্চিত নাড়াতেই থুতনিতে জ্বালা অনুভব করলাম। চারিপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করলাম আমার ঠিক কী হয়েছে। তখনই মনে পড়ে গেল আমার মাথায় কেউ ভারী কিছুতে আঘাত করেছিল। এবার বুঝতে পারলাম মাথা ব্যথার কারণটা। হঠাৎ মনে পড়ে গেল ডায়েরির কথা। ডায়েরি নিয়ে ভাবার মুহূর্তে কেবিনে কে উপস্থিত হলো। দরজার দিকে তাকিয়ে দেখি নিহান ভাইয়া হন্য হয়ে আমার দিকে আসছে। তার চোখ মুখ রাগে লাল হয়ে আছে, কপালে রগগুলো মৃদু দৃশ্যমান। নিহান ভাইয়ার এই রূপ দেখে মনে হচ্ছে যেন আমাকে গিলেই ফেলবে। আমি শুকনো একটা ঢোক গিললাম, কিছু বলার সাহস পেলাম না। যত যাই হোক, এই মানুষটাকে আমি জমের মতো ভয় পাই। নিহান ভাই আমার কাছে এসে রাগী চাহনি নিয়ে খুবই শান্ত সুরে বলল, এখন কেমন লাগছে? ভালো। তোতলাতে তোতলাতেই বললাম। তখনই নিহান ভাই আমার গাল দুটো জোরে চেপে ধরল। ব্যথায় কিছুটা কুঁকড়ে উঠলাম। উনি এক প্রকার ধমক দিয়ে বলে, পা বেশি লম্বা হয়ে গেছে তোর? হ্যাঁ, কাউকে না বলে বাসা থেকে দৌড়ে কোথায় যাচ্ছিলি? তামাশা পাইছিস? নিজেকে কি ভাবিস? হ্যাঁ,
আমাদেরকে মানুষ মনে হয় না? দুশ্চিন্তা হয় না আমাদের? আন্টি কি তোরে লটর পটর করার শিক্ষা দিছে? কোনো অঘটন ঘটলে কি হতো? ও সরি, তুই তো অলরেডি একটা অঘটন ঘটাই ফেলছস। তোর তো মন চাচ্ছে আবারও রাস্তায় গিয়ে আছাড় মারতে। বেয়াদব মেয়ে। বলেই ছেড়ে দিল, আর আমি ভ্যাত করে কেঁদে দিলাম। আমার কান্না দেখে নিহান ভাই আরও রেগে গেলেন, আরও জোরে চেঁচিয়ে বললেন, চুপ! কিছু হলেই ভ্যা ভ্যা করে পুরো সাগর বানায় ফেলে। বকাগুলো তুই তোর দোষে খাইছিস। আর একটা ফোঁটা চোখের জল পড়ুক, তোরে আমি আবার আঘাত করতেও দ্বিতীয়বার ভাববো না। আমি এবার সাথে সাথে চুপ হয়ে গেলাম। কিছু একটা মনে পড়তেই একদম কঠিন হওয়ার চেষ্টা করলাম। নিহান ভাইয়া তখন রেগে বের হয়ে যাচ্ছিল। এমন সময় আমি বলে উঠি, তাহলে প্রহরকে? নিহান ভাইয়া থেমে গেলেন। আমি উৎসুক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছি। নিহান ভাইয়া আমার দিকে ফিরে ভ্রুকুচকে বলল, প্রহর মানে? কে প্রহর? সেটা তো আমার থেকে আপনার বেশি ভালো জানার কথা। নিহান ভাই যেন চিন্তায় পড়ে গেলেন। ওনার ভাবভঙ্গি দেখে এমন মনে হচ্ছে যেন উনি প্রহরকে চিনেনি না। এবার আমার রাগ উঠে গেল নিহান ভাইয়ের এমন ভনিতা দেখে। খুবই কঠোর গলায় বলে উঠলাম, একদম ন্যাকামি করবেন না। আমি জানি আপনি প্রহর। আপনি আমাকে রোজ ভোর 6টায় চিঠি পাঠাতেন। এমনকি আপনি ওই লোককে খুন করেছেন। আপনি আমাকে রোজ ফলো করতেন কালো হুডি পরে। আমাকে এতটাও বোকাও ভাববেন না। আমি যথেষ্ট ম্যাচিউর। আপনার লেখা ওই প্রহরের লেখা একই, কোনো রকম তফাৎ নেই। কেন কেন এতদিন ছদ্মনামে আমার আশেপাশে ছিলেন? নিহান ভাইয়ের চেহারায় কোনো আগ্রহ বা অন্য কিছু খুঁজে পেলাম না। তার ভাবভঙ্গি একদমই স্বাভাবিক। বুঝি না, খারাপ পরিস্থিতিতে উনি এমন স্বাভাবিক থাকেন কি করে। উনি কয়েক মিনিট নীরবে আমার দিকে তাকিয়ে আবারও হাঁটা ধরলেন দরজার দিকে। আমি অস্ফুট সুরে বলে উঠলাম, কোথায় যাচ্ছেন? আবার নাফিকে যে আঘাত করেছে তার ব্যবস্থা করতে। বলেই এক মুহূর্ত সময় নষ্ট না করে উনি হনহন করে চলে গেলেন। আমি বিস্ময়ের সাথে নিহান ভাইয়ের যাওয়া দেখছি। এই প্রথম নিহান ভাইয়ের মুখে নাফিজান শুনলাম। বুকটা হঠাৎ ধুপ করে উঠল। এর মানে সত্যি সত্যি উনিই সেই বিষাদময় প্রহর? উনি সেই যে কিনা এতগুলো মাস আমাকে লুকিয়ে চিঠি পাঠাতো, আমার উপর নজর রাখতো? কিন্তু কি করে সম্ভব? কেন যেন বিশ্বাস হচ্ছে না সবটা। আচ্ছা, উনি যেহেতু প্রহর হয়ে থাকেন, তাহলে কি উনি আমাকে ওইরকম বিষাদের মতো ভালোবাসেন? সারা শরীরে যেন কারেন্টের শক খেলাম। আমার মন পুরুষ কিনা প্রহর? না, আর ভাবতে পারছি না। সব কেমন গুলিয়ে আসছে, দম আটকে আসছে যেন আমার। শান্তিমতো বালিশের সাথে হেলান দিয়ে শুয়ে ভাবতে লাগলাম প্রথম থেকে সবটা। সেদিন যেই লোকটা গলা চেপে ধরেছিল, তার পরের দিনই খেয়াল করেছিলাম নিহান ভাই অতি সূক্ষ্ম নজরে আমার গলার দিকে তাকিয়েছিল। কিন্তু আমি তখনও গলায় আঙ্গুলের ছাপের কথা মাথায় রাখিনি। এর পরের দিনই প্রহরের চিঠিতে জানতে পারলাম উনি সেই লোকটিকে মেরে ফেলেছে। আর সেই চিঠিটা অর্ধেক পড়েছিলাম। এরপর আসে সেই ভার্সিটির কাহিনী। নিহান ভাইয়া ওই সিনিয়রদের মারে, আর প্রহরও তাকে আদেশ দেয় যেন সে তার চুল বেঁধে বা হিজাব পরে বের হয়, নয়তো অন্য কেউ আমার দিকে নজর দিলেই তাদের মেরে ফেলবে অথবা হসপিটালে পাঠাবে, এমন টাইপ। তারপর ফয়সালের জেল খাটুনি। পরপর সব হিসাব মিলিয়ে যা বুঝার বুঝে গেলাম। সব ভাবতে কেমন থম মেরে গেলাম। কোনো এক ঘোরে আছি যেন আমি। এমন সময় কেবিনে আদ্রান ভাইয়া প্রবেশ করলেন। ওনার থেকে জানতে পারলাম নিহান ভাইয়া কোনো এক কাজে আটকা পড়ে যান, তাই উনি আমাকে ড্রপ করে দেবেন বাড়িতে। ওনার কাজের কথা শুনে আমি কেঁপে উঠলাম। নিশ্চয়ই যে আমাকে আঘাত করেছে তার খবর করতে গেছে। আল্লাহ, আমি কোন পাগলের পাল্লায় পড়লাম? উনি আমাকে এতটা ভালোবাসেন তা আমি জীবনে এক মুহূর্তের জন্য কল্পনাই করতে পারিনি। উনি প্রকাশ্যে সারা জীবন আমাকে ধমকের উপর রাখলো, অথচ আমাকে খুঁটিয়ে খুঁটিয়ে উনিই ভালোবেসেছেন, আগলে রেখেছেন। যার একমাত্র প্রমাণ চিঠিগুলো। তো আগে কেন ওনার হ্যান্ডরাইটিং চেক করলাম না? চেক করলে কি বিষাদটুকু নিহান ভাইকে নিয়ে এত কনফিউশন থাকতো? কিন্তু তার চেয়ে বড় কথা, আমি জ্ঞান হারানোর আগে কাঁদছিলাম কেন? ও হ্যাঁ, মনে পড়েছে। ওনার লেখার সাথে ওই চিঠিগুলোর লেখা মেলাতে ছুটেছিলাম। হায় রে, আমি কখন কোন সময় ইমোশনাল হয়ে যায় নিজেই বুঝি না। তবে এটা সত্য, নিজের মন পুরুষকে কিছুতেই ওই বিষাদ হিসেবে ভাবতে পারছিলাম না। সারা রাস্তাতেই আমি এইসব ভেবেই বাড়ি ফিরলাম। আদ্রান ভাই আমাকে গেট অবধি দিয়েই চলে গেল, আর ভেতরে আসলেন না। আমি ওনাকে ধন্যবাদ জানিয়ে ভেতরে চলে আসলাম। মেন দরজার কাছে গিয়ে দরজাটা হালকা ধাক্কা দিতেই খুলে গেল। এর মানে দরজা খুলে রেখেছে হিত। রাত আনুমানিক 2টার কাছাকাছি। ভেতরের নিস্তব্ধতা এবং আবছা আলো দেখেই বোঝা যাচ্ছে সবাই ঘুমিয়ে পড়েছে। ভালো করে মেন দরজা লক করলাম, কিন্তু নিচে হিতকে দেখলাম না। হয়তো রুমে অপেক্ষা করছে। আমি আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উঠে হিদের রুমে গেলাম। হিদের রুমে একটা ডিম লাইট জ্বালানো। ইনু বিছানায় আরাম করে ঘুমোচ্ছে।
সোফায়ের দিকে নজর যেতেই দেখলাম হিদ সোফার হাতলে হাতের ভার দিয়ে গালে হাত দিয়ে ঘুমিয়ে পড়েছে। আমি হিদের কাছে গিয়ে হিদকে সামান্য ধাক্কা দিতেই জেগে উঠল। আমাকে দেখে চটজলদি দাঁড়িয়ে আমার বাহু জোড়া ধরে উত্তেজিত হয়ে বলে, নাফু তোর কি হয়েছে? মাথা ব্যান্ডেজ করলি কেন? তেমন কিছু না, চল ঘুমাবো। না খেয়ে ঘুমাবি? ও, খাবারের কথা তো ভুলেই গেছি। তা তো ভুলবি, বস, আমি খাবার গরম করে আনছি। আমি হিদকে আটকে বললাম, আরে শুধু শুধু কষ্ট করবি কেন? ভাইয়ার আদেশ। আমি আর কিছু বলার সাহস পেলাম না, চুপচাপ বিছানার কোনায় গিয়ে বসলাম। হিদও কোনো রকম কথা না বলে নিচে নেমে গেল। কিছুক্ষণ পর এক প্লেট বিরিয়ানি এনে হাজির হলো। বিরিয়ানি পুরো প্লেট না খেলেও অর্ধেক খেলাম। মাথা যন্ত্রণায় যেন চোখে ঘুম নেমে আসছে। বেশি কথা না বলে শুয়ে পড়লাম। ডক্টর বলেছে যেন সকালেই ব্যান্ডেজ খুলে ফেলি। সাময়িক ব্যান্ডেজ ছিল এটা। নরম বিছানায় শুতে রাজ্যের ঘুম চোখে ভর করলো। নিহান ভাইয়ের খবর নেওয়ার মতো অবস্থা হলো না। শেষ রাতে নিহান নাহিদার রুমের সামনে আসলো। দরজা পর্যবেক্ষণ করে বুঝলো দরজা ভেজানো। কোনো কিছু না ভেবে ভিতরে ঢুকে পড়ল। ঘুমন্ত নাফিয়াকে কিছুক্ষণ পলকহীনভাবে দেখলো। দেখা শেষ হলে একটা চিরকুট নাফিয়ার বালিশের পাশে রেখেই বেরিয়ে গেল রুম থেকে। তারও এখন বড্ড ঘুম পাচ্ছে। এত ছুটোছুটির ফলে সেও বেশ ক্লান্ত। পরের দিন ঘুম থেকে উঠে বালিশের পাশে একটা চিরকুট পেলাম। চিরকুটটায় লেখা, ব্যান্ডেজ সাবধানে খুলবে, সেন্টার টেবিলে ওষুধের প্যাকেট রাখা, নিয়ম করে খাবে, নয়তো মাথার ক্ষতটা ভালো হবে না, আর ক্ষত ভালো না হলে মাথার যন্ত্রণায় কাতরাবা। শেষে কোনো ইতি নেই। ইতি থাকলেও কি না থাকলেও ঠিকই ধরেছে এটা নিহান ভাইয়া। ঠং, সামনাসামনি বললে কি হয়? যত যাই করেন নেতা সাহেব, আপনার পেট থেকে আমি সব সত্য কথা বের করেই ছাড়বো। হিদের ঘুমন্ত মুখের দিকে এক পলক তাকিয়ে ওয়াশরুমে চলে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে অতি সাবধানে ব্যান্ডেজটা খুলে ফেললাম। ফ্রেশ হয়ে এসে দেখি হিদ পুরো বিছানায় হাত পা ছড়িয়ে ঘুমোচ্ছে। হিদের ডান পায়ের নিচে ইনু ঘুমাচ্ছে। হিদ একটু পর পর তার পা দিয়ে ইনুকে লাথি দিচ্ছে। আর ইনু বিরক্ত হয়ে ঘুম থেকে উঠে সোফায় গিয়ে আয়েশ করে শুয়ে পড়ল। হিদ আর ইনুর কাণ্ডে হেসে দিলাম। আমি হিদকে না ডেকে নিচে চলে আসলাম। নিবিড় ভাইয়া আঙ্কেল আর আন্টি নাস্তা করছেন। আমাকে দেখতে পেতেই আন্টি মুচকি হেসে বলে, আরে নাফিয়া মা, আয় আয় এদিকে, একসাথে নাস্তা করি। আমি সম্মতি জানিয়ে তাদের দিকে গিয়ে একটা চেয়ার টেনে বসলাম। ওনারা নানান আলোচনা করছে আর খাচ্ছে, কিন্তু একবারের জন্য কেউ এটা জিজ্ঞেস করলো না আমি কোথায় ছিলাম, কখন পৌঁছেছি, ইত্যাদি ইত্যাদি। কেসটা কি বুঝলাম না। আন্টি আমাকে বলল, হ্যাঁ রে নাফু, নাহিদা কোথায়? ঘুমোচ্ছে আন্টি। খেতে খেতেই বললাম, এই মেয়ে ছেলেগুলো হয়েছে একটা আপদ। এদের ঘুমের রাজ্যে এরা 12টা 1টা অবধি রাজত্ব করে। আন্টির কথায় নিবিড় ভাইয়া বিষম খেলো। পানি কয়েক ঢোক খেয়ে বলে, আমিও। না নয় তো কি, দরকারি কাজ আছে বিধায় তুই তাড়াতাড়ি উঠলি। আর তোর দামড়া ভাই আর বোন, এদের কানের সামনে ঢোল বাজালেও ঘুম ভাঙাতে পারবো না। আহ, তুমি থামবে? নিহান তো কত কাজে ব্যস্ত থাকে, ওর রেস্ট নেওয়ার সময় কই? ঘুমাচ্ছে, ঘুমাতে দাও তো। শুধু শুধু চিল্লিয়ে মাথা খেও না। বুঝলাম কাজ আছে, তাই বলে রাতে কিসের জরুরি কাজ? হ্যাঁ, এসব পলিটিক্স বুঝি না বাপু। এসব বদমাস ফাজিল অপরাধীর জ্বালায় আমার ছেলেটা রাতে শান্তিতে ঘুমোতেও পারে না। আন্টির কথা চুপচাপ শুনছি আর খাচ্ছি। তার মানে কি নিহান ভাইয়া ঘুমাচ্ছে? ফিরল কখন? কে জানে উনি কখন ওই চিরকুট দিয়ে গেছে। আচ্ছা, নিহান ভাইয়া কি ওই অচেনা লোকটাকে মেরে ফেলেছে? মেরে ফেলেছে ভাবতে কি আমি শিউরে উঠলাম। এই নিহান ভাইয়া পারে না এমন কোনো কাজ আদৌ আছে কিনা বলে মনে হয় না। খাওয়া শেষ হতেই সবাই উঠে গেলাম। আঙ্কেল চলে গেল অফিসে, আর নিবিড় ভাইয়া কোনো কাজে যেন গেল। আন্টিকে হেল্প করলাম ময়লা প্লেটগুলো কিচেনে দিয়ে এসে। একজন দুইজন সার্ভেন্ট বারবার বলেছিল যেন তাদের দিয়ে, কিন্তু আমি শুনিনি। রান্নাঘরে আন্টি কাজ করছিল বিধায় আমার হাতে প্লেটগুলো দেখে বড্ড অসন্তুষ্ট হলেন। আমি প্লেটগুলো রাখতেই আন্টি বলে উঠল, এটা কেমন হলো নাফু? তোকে কে বলেছে এগুলো আনতে? সার্ভেন্ট? সার্ভেন্ট দৌড়ে এসে তড়িঘড়ি গলায় বলল, ম্যাম বিশ্বাস করুন, আমি ওনাকে মানা করেছিলাম, কিন্তু উনি আমাদের কথা শুনেননি, উল্টো জোর করে এনেছে। উফ আন্টি, তুমি না আমাকে মেয়ে ভাবো? তাহলে কেন কিছু করতে দাও না? সামান্য প্লেটই তো এনেছি, এতেই যেন মহাভারত করে ফেলছো। আমার কথায় আন্টি হেসে দিলেন। পাগলি একটা। আমিও মুচকি হাসি দিলাম। হুট করে আন্টির আমার থুতনির দিকে নজর গেল। কিছুটা চিন্তিত হয়ে অস্ফুট সুরে বলে ওঠে, আরে নাফু, তোর থুতনিতে কি হলো? আর বলো না, ইনুর পিছে দৌড়াতে গিয়ে পরে চোট পেয়েছি, এর বেশি কিছু না।
মিথ্যা কথাটা এতক্ষণ মনে মনেই তৈরি করে ফেলেছিলাম, তাই বলতে সমস্যা হয়নি। আচ্ছা, তাহলে তাই যা। ওদিকে তো আবার শপিংয়ে যেতে হবে। উফ, কত যে কাজ পড়ে আছে, দূর, ভাল লাগে না। বলেই আন্টি নিজের কাজে কিচেন থেকে বেরিয়ে গেল। আমিও বিয়ের আমিও বেরিয়ে সিঁড়ি বেয়ে উপরে চলে গেলাম। এখন নিহান ভাইয়ের রুমের সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু ভেতরে ঢোকার সাহস হচ্ছে না। আগে যত এই বাড়িতে আসতাম না কেন, কোনোদিনও নিহান ভাইয়ের রুমে ঢুকিনি, শুধুমাত্র কাল ছাড়া। ওই আসা যাওয়ার মধ্যেই তার রুমে চোখ যেত আর কি। তবে আজ বড্ড আফসোস হচ্ছে, কেন তার রুমে ঢুকতাম না। যদি ঢুকতাম, ওনার হ্যান্ডরাইটিংও চিনতে পারতাম। দেখ, নিজের বোকামির জন্য নিজেরই গলা টিপে দিতে চায় মন। কিন্তু এখন আমার এটা জানতে হবে যে কাল আমার উপর কে আক্রমণ করেছিল। নিহান ভাইয়ের রুমের সামনে করিডোরে কিছুক্ষণ পায়চারি করলাম, হাত চুলকাতে চুলকাতে, কিন্তু কিছুতেই সিদ্ধান্ত নিতে পারছি না ওনার রুমে ঢুকবো কি ঢুকবো না। অনেকক্ষণ পায়চারি করার পর সিদ্ধান্ত নিলাম রুমে ঢুকবো। সে উনি আমায় মারুক কাটুক যাই করুক। দরজা হালকা ধাক্কা দিতেই খুলে গেল। অবাক হলাম, উনি কি তাহলে দরজা খুলে রেখে ঘুমিয়ে গেছিলেন? হয়তো। যাই হোক, সেটা আমার দেখার বিষয় না। আগে ভিতরে গিয়ে দেখতে হবে উনি কি করছেন। দরজা আলতো করে খুলে আগে মাথা ঢুকিয়ে পর্যবেক্ষণ করলাম রুমটা। অন্ধকার রুম, তার মানে উনি এখনো ঘুম থেকে ওঠেনি। এক পা করে ভেতরে প্রবেশ করতেই কেউ বিকট শব্দে হাঁচি দিয়ে উঠল। আমি ভীষণ ভয় পেয়ে গেলাম। আমার মুখ দিয়ে শব্দ চিৎকার বের হওয়ার আগেই আমি হাত দিয়ে নিজের মুখ চেপে ধরলাম। তারপর চোখ বন্ধ করে বড় বড় শ্বাস নিয়ে নিজেকে সামলানোর চেষ্টা করলাম। হঠাৎ কারো ঝাঁঝালো কণ্ঠে আমি চোখ খুলে সামনে তাকালাম। বেয়াদ্দব, লম্পট বেড়াল, তোর সাহস তো কম না। আমার রুমে, আমার বেডে, আমারই নাকের সামনে লেজ নাড়ছিস। যেমন মালকিন তেমন তার বেয়াদব বিড়াল। এক পাথর মেরে তোর মাথা ফাটাই দেব। বলেই নিহান ভাই ইনুকে পা দিয়ে দূরে সরালো। ইনু ড্যাব ড্যাব করে নিহান ভাইকে দেখছে। সামনে এগুনোর সাহস পাচ্ছে না। ওনার নাক কেমন রক্তিম লাল রঙে পরিণত হয়েছে। ওনার দিকে ভালোভাবে তাকাতে আমার চোখ কপালে উঠে গেল। উনি স্যান্ডো গেঞ্জি পরে আছে। ওনার হাত পা পিঠ ব্ল্যাঙ্কেটে ঢাকা আছে। স্যান্ডো গেঞ্জির কারণে ওনার কাঁধ বাহু এবং হাতের গঠন বেশ ভালো করেই দেখা যাচ্ছে। চুলগুলো এলোমেলো, চেহারায় বিরক্তির ছাপ। এতেই যেন ওনাকে কতটা সুন্দর লাগছে। নিহান ভাইয়া দরজার দিকে তাকাতেই আমাকে দেখতে পেল। আমাকে দেখে ভ্রুজোড়া কিঞ্চিত কুচকে বিরক্তির সুরে বলল, এই তোর বেয়াদব বিড়ালটাকে এখান থেকে নিয়ে যেত। সকাল সকাল আমার ঘুমের 12টা বাজায় দিল। আমি মাথা নিচু করে চুপচাপ ইনুকে নিয়ে বেরিয়ে পড়লাম। বেরিয়ে যাওয়ার আগে নিহান ভাইয়া পিছু ডেকে বলল, আমার জন্য 1 কাপ কফি নিয়ে আসিস। আমি ডানে মাথা নাড়িয়ে এক মুহূর্ত না দাঁড়িয়ে বেরিয়ে গেলাম। এই তুই বারবার ওনাকে জ্বালাতে যাস কেন? ইয়াও। কি? ওনার বেড অনেক নরম। ইয়াও। নিজের কপালে এক চাপড় মেরে বললাম, তুই ছেলে বিড়াল হয়ে ওনার শরীরে খরগোশের গন্ধ পাস। হায় রে আল্লাহ, তুমি এই পাগল বিড়ালটাকে আমার পোষা পানি বানাইলা। ইয়াও। ওনার তো আর খেয়ে দিয়ে কাজ নেই, ওনার কাজকর্ম ফেলে তোর খরগোশের পিছে ছুটবে। আর ভুলেও যদি ওনাকে বিরক্ত করতে যাস, তাহলে তোরে আমি মায়ের কাছে ফেলে আসবো। বলেই হনহন করে চলে গেলাম ওনার জন্য কফি আনতে। রান্নাঘরে কাউকে পেলাম না, তাই বাধ্য হয়ে আমাকেই কফি বানাতে হলো। এই নিহান ভাই আমাকে এত খাটায়, কোন দুঃখে বুঝলাম না। দূর, দুই ভাই বোনের জ্বালায় আমার অবস্থা তেনা তেনা। তবুও তো ওরা গতকাল আমাকে অনেক হেল্প করেছে। আচ্ছা যাক, কালকের জন্য আজকে সকল ভুল মাফ করে দিলাম। ভাবতে ভাবতে কফির কাপ নিয়ে চললাম নিহান ভাইয়ের রুমে। ওনার রুমে গিয়ে দেখি উনি উবুর হয়ে বেশ আরামে ঘুমাচ্ছেন। ওমা, নিজে ঘুমাবি ভালো কথা, এই কফি কেন আনতে বললো? আশ্চর্য তো। আমাকে খাটিয়ে নিজে পড়ে পড়ে ঘুমাচ্ছে। মন তো চাচ্ছে গরম কফি ওনার পিঠে ঢেলে দিই। তাহেরি আঙ্কেলের কথাগুলো মনে পড়ে গেল। চা খাবি? ঢেলে দিই। কিন্তু এখন আমার হাতে কফি আছে, তাই বাক্যটাকে কফি দিয়ে শুরু করতে হবে। কফি খাবেন? ঢেলে দিই। অসহ্য। কফিটা বেড বক্সে রেখে ওনার দিকে এগিয়ে ওনাকে ডাকতে শুরু করলাম, কিন্তু উনি ঘুমে এতটাই বিভোর যে তার কোনো হুঁশই নেই। আর একটু জোরে ডাকতে চোখ মুখ কুচকে বিরক্তির সুরে ঘুমের ঘোরে বলে, এই ডিস্টার্ব করিস না তো, ঘুমোতে দে। এমনি তোর ওই বেয়াদব বিড়ালের জন্য আমার কাঁচা ঘুম ভেঙে গিয়েছিল। আমি কোমরে 2 হাত দিয়ে হতবাক হয়ে বলি, আজিব মশাই তো আপনি, নিজেই তো বললেন কফি আনতে, আর এখন আনিয়ে বলছেন ডিস্টার্ব করছি। আমি কোন দুঃখে আপনাকে ডিস্টার্ব করতে যাব? আমি জাস্ট কফির কথা বলতেই ডেকেছি। নিজে আমাকে কফি আনিয়ে খাটাইছেন, তার বেলায় কিছু না। আমার কথায় নিহান ভাইয়া চোখ বুজেই উঠে বসলেন। পিটপিট করে চোখ খুলে বেড বক্সের দিকে তাকিয়ে কাপ দেখতেই সেটা হাতে নিয়ে এক চুমুকে পুরোটা কফি খেয়ে ফেলল। খাওয়া শেষ হতে আবার কাপটা আগের জায়গায় রেখে চোখ বুজে ধপ করে শুয়ে পড়লো, কোনো কিছু না বলেই। আমি বিস্ময়ের সাথে ওনার কাণ্ড দেখলাম।
গরম কফি এক ঢোকেই সবটা খেয়ে ফেললো। উনি মানুষ নাকি এলিয়েন? এসব ভাবতে ভাবতে কফির কাপটা নিয়ে বাইরে চলে আসলাম। দুপুরের দিকে উনি বেরিয়ে গেলেন। বেরিয়ে যাওয়ার আগে ওনাকে আমার প্রশ্ন করেছিলাম, কিন্তু উনি বরাবরই আমাকে এড়িয়ে গেছেন। ওনার এরূপ ব্যবহারে যেমন রাগ হলো তেমনই কষ্টও হলো। উনি এমন কেন? জানলে কি আমি ওনাকে খেয়ে ফেলবো? এসব ভেবেই মনমরা হয়ে বসেছিলাম। হুট করে ফোনে মেসেজ টোন বেজে উঠল। সিম কোম্পানির মেসেজ ভেবেই পাত্তা দিলাম না। 2 থেকে 5 মিনিট পর মাকে ফোন দিব ভেবে ফোনটা হাতে নিতে স্ক্রিনে নিহান ভাইয়ের মেসেজটা শো করলো। জলদি জলদি সিন করে দেখলাম উনি লিখেছেন, সময় হলে সবটা জানতে পারবে। মেসেজটা দেখে আমার মুখের ভাবভঙ্গি কোনো রকম পরিবর্তন না এলো মনের বোঝাটা কিছুটা কমলো। উনি প্রহর হোক বা না হোক এটা আমার ভাবতে ইচ্ছা করে না। উনি শুধুই হিটলার নেতা সাহেব। এই ভেবেই আমি বাকিটা জীবন পার করতে চাই না ওনার মাঝে কোনো বিষাদের ছায়া পড়ুক। কিন্তু উনি যে আগে থেকে একজন বিষাদময় মানুষ, যদিও আমি গতকালই জানলাম, কিন্তু কেন যেন মানতে পারছি না উনিই বিষাদ, উনিই প্রহর। অসহ্য লাগছে সব। ভাবতে ভাবতে নাহিদার পাশে গিয়ে বসলাম। এই মেয়েটাও না সারা দিন এর কানে ফোন থাকবেই। 2 দিন পর বিয়ে, আর এই মেয়ে সেই ফোন কানেই লাগিয়ে রাখে, যেন জামাই চিরজীবনের জন্য হারিয়ে যাচ্ছে। ঠং। হিদের থেকে সরে ইনুকে নিয়ে চলে গেলাম বাড়ির পিছে সুইমিং পুলে, কিন্তু সেখানেও থাকতে পারলাম না। লোকজন কাজ করছে বিধায় নিবিড় ভাই আমাকে ভেতরে পাঠিয়ে দিল। মনটাই খারাপ হয়ে গেল। ভুলেই গেছিলাম এটা বিয়ে বাড়ি। ডেকোরেশনের জন্য কত মানুষ আসছে যাচ্ছে তার হিসাব নেই। আর মাত্র কিছুদিন বাকি বিয়ের। নিজের সময় কাটছে না দেখে ছাদে চলে এলাম। না, ছাদে কেউ নেই। যাক, বাঁচা গেল। আকাশটা মেঘে ঢেকে আছে। আকাশের বুক চিরে বৃষ্টি নামবে এমন ভাব। কিছুক্ষণ পর নেমেও গেল। আমি আর ইনু ছাদের দরজার সামনে দাঁড়িয়ে বৃষ্টি বিলাপ করছি। ইনুকে ফেলেই এখন ভিজতে নামতাম, কিন্তু মাথার ক্ষতটার জন্য ভিজছি না। থুতনিতেও পানি লাগলে জ্বালা অনুভব হয়। তাই আর কি করার, বসে বসে দেখা ছাড়া উপায় নেই। মাঝরাতে পা টিপে টিপে নিহান নাহিদার ঘরে প্রবেশ করলো। নাহিদা এবং নাফিয়া গভীর ঘুমে আচ্ছন্ন। ঘুমন্ত নাফিয়াকে মৃদু আলোতে দেখাটা নিহানের যেন অভ্যাসে পরিণত হয়েছে। তাই সে প্রতি রাতে বা ভোরে লুকিয়ে রুমে প্রবেশ করে একটা বার তার ময়না পাখিটার ঘুমন্ত নিষ্পাপ চেহারাটা দেখতে। নিহানি তার মা এবং বোন দিয়ে বিয়ের 1 সপ্তাহ আগেই জোর করে আনিয়েছে। তবে সেটা নাফিয়া জানে না। নিহান পা টিপে ভিতরে ঢুকতে পায়ের উপর হুট করে ভারী নরম এবং উষ্ণ কিছু অনুভব করলো। পায়ের দিকে তাকিয়ে দেখে ইনু তার এক পায়ের উপর বসে আছে। ইনুকে দেখে নিহানের মেজাজ বিগড়ে গেল। তাদের মধ্যে ইনু থাকলে বড় কোনো ভিলেনের প্রয়োজন পড়ে বলে প্রয়োজন মনে করে না ইনু। প্রতিবারই তার শুভ কাজে এই বেয়াদব বেড়ালটা ব্যাগরা দেবেই। তাও নিহানের সাথে তো ইনু একেবারে চিপকায়ে থাকে। নিহানের তো মন চাচ্ছে পা ঝাঁকিয়ে ইনুকে ফেলে দিতে, তবু নিজের রাগ নিয়ন্ত্রণ করে আলতো করে নিজের পাটা ঝাঁকালো। কিন্তু ইনু তার 4 পা দিয়ে নিহানের পা বেশ ভালোভাবেই ধরে বসে আছে। নিহান রেগে আরও কয়েকবার নিজের পা ঝাঁকালো, তাও এই ইনু তাকে ছাড়লো না। অন্ধকারে এক প্রেমিক পুরুষ আর এক ফাজিল বিড়াল অন্ধকারে যে এক প্রকার ধস্তাধস্তি লাগিয়েছে তা ঘুমন্ত 2 নারীর অজানা। তারা দুজন আপাতত নিজেদের স্বপ্ন দেখতে ব্যস্ত। অনেক ধস্তাধস্তির পর নিহান ইনুকে নিজের পা থেকে ছাড়িয়েছে। নিহান নিজের পা থেকে ছাড়িয়ে ইনুর ঘাড়ের পিছন দিকটায় 2 আঙুল দিয়ে ধরে উঠিয়ে বেলকনির ডিভানে গিয়ে রাখলো। তারপর বারান্দার দরজাটা ভেজিয়ে রাখলো। তারপর 2 হাত ছেড়ে নাফিয়ার দিকে গিয়ে ফ্লোরে হাঁটু গেড়ে বসে কিছুক্ষণ তার ঘুমন্ত পরীকে মনোযোগ দিয়ে দেখলো। দেখা শেষ হলে নিজের প্যান্টের পকেট থেকে একটা চিরকুট আর একটা কলম নিয়ে সেই চিরকুটটায় কিছু লিখতে শুরু করলো। নাফিয়ার কাঁধের কাছে চিরকুটটা রেখে লেখার ফলে নাফিয়ার নিঃশ্বাস বারংবার নিহানের হাতে এসে বাড়ি খাচ্ছে। নিহান এই বিষয়টা বেশ উপভোগ করছে। চিরকুটটাই লেখা শেষ হলে গতদিনের মতোই বালিশের কাছে রেখে গিয়ে কলমের মুখ লাগিয়ে আবারও সেটা প্যান্টের পকেটে পুরল। নাফিয়াকে আরেক পলক দেখে সে বেলকনির দিকে এগোলো। বেলকনির দরজা হালকা ধাক্কা দিতেই ইনু অপ্রস্তুত হয়ে কিছুটা দূরে ছিটকে পড়ল। বাইরের ল্যাম্পপোস্টের আবছা আলোয় নিহান এই দৃশ্য বেশ ভালো করেই লক্ষ্য করেছে। ইনু তাহলে দরজা খোলার জন্য এতক্ষণ দরজায় খোঁচাখুচি করছিল, তাই তো এইভাবে ছিটকে গিয়েছে। নিহান আবারও নিজের 2 আঙুল দিয়ে ইনুকে ধরে ভিতরে নিয়ে এসে সোফায় ধপ করে ফেলে দিল। ধপ করে ফেলার কারণে কিছুটা শব্দ হলেও উপরে সিলিং ফ্যানের গড়গড় শব্দে নাফিয়া বা নাহিদার কান অবধি পৌঁছালো না। আজ বেশি গরম না বিধায় নাফিয়া এক প্রকার জোর জবরদস্তি করেই এসি অফ করে ফ্যান চালিয়ে শুয়েছে।
ইনু ড্যাব ড্যাব করে নিহানের দিকে তাকিয়ে রয়। নিহান আরেকবার নাফিয়াকে দেখে রুম থেকে বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার আগেই খুবই সাবধানে দরজাটা ভেজিয়ে দিয়ে গেল। আজও তার আরামের ঘুম হবে। নিহান ওয়েটিং রুমে বসে একটা ম্যাগাজিন খুব মনোযোগ দিয়ে পড়ছে। তার চোখে সানগ্লাস, চুলগুলো আঁচড়ানো হলেও বাতাসে তার সামনে কিছু চুল কপালে লেপ্টে আছে। নিহান কালো শার্ট আর কালো জিন্স পরিহিত, শার্টের হাতা কোনোই অবধি ফোল্ড করা। নিহানকে চোখ ধাঁধানো সুন্দর লাগছে। অফিসের কিছু মেয়ে স্টাফ নিহানের দিকে একবার তাকানোর পর দ্বিতীয়বার না দেখে থাকতে পারছে না। সবাই কম বেশি তার দিকে আর চোখে তাকাচ্ছে। নিহান ম্যাগাজিন ঘাঁটতে এতই ব্যস্ত যে তার সেদিকে নজর নেই। কিছুক্ষণ পর ম্যানেজার এসে বলে, স্যার আপনাকে যেতে বলেছেন। ম্যানেজার কথায় নিহান চোখ তুলে তার দিকে তাকালো। ম্যাগাজিন ভাঁজ করে ম্যানেজারকে ধন্যবাদ জানিয়ে সামনের কেবিনের দিকে হাঁটা ধরল। আসবো বাবা? অনুমতি নেওয়ার কি আছে, এই তো তোদের দুই ভাইয়ের অফিস। শুধু নিবিড়ের? নিহানের কথা নিহানের বাবা ফিক করে হেসে দিলেন। ছেলের ভুকুচকে থাকা দেখে জিজ্ঞাসা করলো, বুঝি না তুই কেন এই অফিস থেকে দূরে থাকিস বলতো? বুড়ো হয়েছি কই তুই সামলাবি, তা না আমাকেই খাটাস। জানো আমার দলের এক মহিলা তোমায় দেখে কি বলেছিল? কি? এই লোকটা মানে তোমাকে দেখিয়ে বলে উনি কি সিঙ্গেল কিনা। নিহানের কথা শুনে সিফাত চৌধুরী হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। শেষে কিনা 3 দামড়া ছেলে মেয়ের বাবাকে বলে সিঙ্গেল কিনা। নিহান বলে, ওই মহিলার মতো তোমাকে খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করে বেশ বুঝলাম তুমি বুড়ো নাও। তা আমি তোমায় কোন দিক দিয়ে খাটালাম? তোর সাথে কথায় পারা যায় না। পারো না যখন লাগতে কেন আসো? আচ্ছা বাদ দে টপিক, তুই এখন অফিসে হঠাৎ আসলি যে? জরুরি কথা আছে। সে তো বাসায় বলতে পারতি। সম্ভব ছিল না তাই এখানে আসলাম। সানগ্লাসটা খুলতে খুলতেই উত্তর দিল নিহান। সিফাত চৌধুরী নড়ে চড়ে বসলো। তারপর হাত দুটো ভাঁজ করে ভ্রুকুচকে বলে, কিসের জরুরি কথা? জামিন। জামিন রহমানের নাম শুনতেই সিফাত চৌধুরীর মুখটা গোমড়া করে ফেললো। নিহান গলা পরিষ্কার করে বলা শুরু করলো, অর্থাৎ নাফিহার বাবা আঙ্কেলের বিয়ে, জামিন আঙ্কেলের বিয়ে। বাবা শুনেছি উনি 12 বছর আগে কোনো এক কাজে দেশের বাইরে গিয়েছিলেন। তার 3 থেকে 4 বছরের মাঝেই ফিরে আসার কথা ছিল। উনি কেন আসলেন না? উনি তো একজন মাফিয়া আর সরকারের সিক্রেট এজেন্সি, তাই তো? হ্যাঁ ঠিক ধরেছিস, জামিন গভর্নমেন্ট হয়েছে কাজ করতো, কিন্তু তুই হঠাৎ এসব প্রসঙ্গ তুলছিস কেন? দরকার আছে তাই। তুমি প্লিজ আমাকে প্রথম থেকে সবটা খুলে বলো। সিফাত চৌধুরী কিছু একটা ভেবে একটা চাপা দীর্ঘশ্বাস ফেলল। যদিও নিহানকে উনি আগে এইসব বিষয়ে বলেছিল, কিন্তু তেমনভাবে খোলসা করেনি। আজ হয়তো তার ছেলেকে ভেঙে সবটা বলার সময় হয়েছে। আর কত অপেক্ষা করবে তার প্রাণপ্রিয় বন্ধুর জন্য? চোখের সামনে বন্ধুর পরিবার এমন দশা উনি আর মেনে নিতে পারছে না। আজ তোকে সব বলবো, শোন তাহলে। রেলমন্ত্রী ইমরান সিকেন্দার তার কি কাজে যেন জামিনকে দেশের বাইরে পাঠিয়েছিল, কিন্তু তার আসল উদ্দেশ্য ছিল অন্যদিকে। তোর আঙ্কেল আবার ওই রেলমন্ত্রীর সকল পাপকর্মের বড় সাক্ষী ছিল এবং তার কাছে বেশ প্রভুও আছে। তোর আঙ্কেল তাকে একবার সাবধান করেছিল যেন এসব না করে। জামিনের এমন সাবধান করায় ইমরানের মনে বড় রকম ক্ষোভ সৃষ্টি হলো। তা না হয় বুঝলাম, কিন্তু আমার কথা পুরোপুরি শেষ হয়নি। জামিন সেদিন যাওয়ার পর আমার সাথে যোগাযোগ রাখলেও তোর আন্টিদের সাথে যোগাযোগ করেনি। জামিন দেশের বাইরে 4 বছর থাকবে সেটা নিশ্চিত ছিল, তবে যদি এরপর না ফিরে বা যোগাযোগ করতে না পারে তাহলে আমি যেন তার পরিবারের ভরণ পোষণের দায়িত্ব নিই। অলরেডি সেদিন সে অ্যাডভান্স 10 লক্ষ টাকা ট্রান্সফার করেছিল আমার অ্যাকাউন্টে। আমি নিতে চাইনি, এক প্রকার জোর করে দিয়েছিল। এরপর আমি প্রতি মাসে ওদের টাকা পাঠাতাম। নাফিয়া এবং জিনিয়ার স্কুল ফি প্রতি মাসে পৌঁছে দিত। এসব আমি ভাবির আগেই জানিয়েছিলাম, তাই ভাবি এই টাকা পাঠানো নিয়ে বেশ কিছু বলতো না। এভাবে সে 10 লক্ষ ডিল প্রায় 7 বছরে ফুরিয়ে যায়। তখন আমি জামিনের কোনো খবর পাইনি, তাই উপায় না পেয়ে আমি নিজেই তাদের ভরণ পোষণের দায়িত্ব নিই, তবে খুব গোপনে। আর জিমেনের এক সহকারী মাধ্যমে জেনেছিলাম জিমান
দেশে ফেরার দিনে এয়ারপোর্ট থেকে হুট করে উধাও হয়ে যায়। তার ধারণা কেউ তাকে অপহরণ করেছে, তাও বাংলাদেশ আন্তর্জাতিক বিমানবন্দরেই। আমি আজ অবধি তার কোনো খবর জানতে পারিনি। বলেই শিফাত চৌধুরী থামলো। নিহান সবটাই মনোযোগ সহকারে শুনল। নিহানকে যেন সকল প্রশ্ন একসাথে চেপে ধরেছে। সে ঠিক বুঝে উঠতে পারছে না জামিনের হঠাৎ উধাও হয়ে যাওয়ার ব্যাপারটা। নিহান হুট করেই বলে, পুলিশে খবর দিয়েছিলে? কি করে দিব? নিহান কিছু বলল না। তারপর ভাবলেশীনভাবে বলে, ইমরান শিকদারের কোনো ছেলে আছে? হ্যাঁ আছে তো, ওর নাম আমির। আব আয় না লাইন পে। মানে? এ আমির ছেলেটা এখন নাফিয়ার পিছে পড়ছে। বলিস কি? অবাক হয়ে বলল শিফাত চৌধুরী। সে আর বলছি কি, খোঁজ লাগিয়ে জেনেছি তার মেয়েদের প্রতি খুব নেশা। দাঁড়াও তোমাকে ফ্ল্যাশব্যাক করছি। বলে নিহান একে একে বলতে শুরু করলো। ফ্ল্যাশব্যাক। নিহান ড্রাইভিং করতে করতে তার টিমকে ফোন করেছিল আর এদিক সেদিক নাফিয়াকে খুঁজছিল। এমন সময় তার টিমের একজন নিহানকে ফোন করলো। নিহান হ্যালো বলার আগেই ওপাশের ছেলেটি বলা শুরু করে, স্যার, আমরা এইদিকে ম্যামকে দেখলাম। কারা যেন ম্যামকে টেনে হিঁচড়ে একটা মাইক্রোতে উঠাছিল। হোয়াট? তোমরা নাফিকে না বাঁচিয়ে ওদের তামাশা দেখে আমাকে বলছো? অনেকটা চিল্লিয়ে নিহান কথাগুলো বলে। ছেলেটা নিহানের থমকে কেঁপে উঠল। তারপর আমতা আমতা করে বলতে লাগলো, স্যার, পুরো কথাটা তো শুনবেন। আমরা ওদের গ্যাংকে ধরে আপনাদের গোডাউনে নিয়ে এসেছি, আর ম্যামের মাথা থেকে রক্ত ঝরছে। আপনি জলদি করে রাস্তার মোড়ে আসুন। নিহান আর এক মুহূর্ত দেরি না করে সেদিকে ছুটল। গাড়ির স্পিড আরও বাড়িয়ে খুব জলদি সে নাফিয়ার কাছে এসে হাজির হলো। নাফিয়াকে তখনই ইমার্জেন্সি হসপিটালে নিয়ে গেল নিহান। ভাগ্যবশত ক্ষত বেশি গুরুতর নয়। ভারী জিনিসটা মস্তিষ্কে তেমনভাবে আঘাত হানেনি, তাই হয়তো নাফিয়া বেঁচেছে, না হলে লাইফ রিস্কে পড়ে যেত। তবে বেশ ব্লিডিং হয়েছে, যার ফলে নাফিয়া জ্ঞান হারিয়ে ফেলে। নিহান বুঝতে পারে এই চালটা ছিল নাফিয়াকে অজ্ঞান করা। নাফিয়াকে আদ্রানের কাছে দিয়ে নিহান চলে যায় নিজের গোডাউনে। ছেলেগুলোকে উত্তম মাধ্যম বেশ করে দেওয়ার পর তারা কেঁদে কেঁদে বলে ওঠে, আমরা কিছু জানি না। আমাদের আমির সাহেব বলেছিল এই মেয়েকে অজ্ঞান করে তার কাছে নিয়ে যেতে। নিহান আর এক লাথি দিল লোকটার নাক বরাবর। এতটাই জোরে আঘাত করলো যে লোকটার নাক দিয়ে গল গল করে রক্ত বের হতে শুরু করলো। কেন কেন পাঠিয়েছিল? এই শুয়োরের বাচ্চা, বল কেন পাঠিয়েছিল তোদের? তার নাকি মেয়েটাকে মনে লেগেছে, তাই ওনাকে বেট। বলার আগেই লোকটার কপাল বরাবর শ্যুট করলো নিহান। খুব কাছ থেকে শ্যুট করায় গুলি লোকটার মাথার খুলি উড়িয়ে দিল। লোকটার এমন নির্মম মৃত্যু দেখে বাকি লোকেদের আত্মা কেঁপে উঠল। বাকিগুলোকে এইভাবে মারল নিহান। শিফাত চৌধুরী কপালে হাত দিয়ে বসে আছে। নিহান তাকে খুন করার বিষয়টা চেপে সবটা বলেছে। শিফাত চৌধুরীর কপালে চিন্তার ভাঁজ। কপাল থেকে হাত সরাতে সরাতে বলে, তাহলে কি করে নাফিয়াকে সুরক্ষিত করব? আমি তো ওই ছেড়ে দেওয়ার পাত্র নয়। আজ বা কাল যে কোনো ক্ষতি সে করবেই। আমারও সেই চিন্তা। তোমাকে একটা প্রস্তাব করতে চাই বাবা। তাহলে যদি নাফিহাকে বাঁচানো যায়। কি প্রস্তাব? আমি নাফিহাকে বিয়ে করতে চাই, তাও নাহিদার বিয়ের দিনই। শিফাত চৌধুরী বিস্ময়ের সাথে ছেলের দিকে তাকালো। এরকম একটা মুহূর্ত ছেলের মুখে এমন কথা শুনবে তা সে আশা করেনি। ঘুম থেকে উঠেই দেখলাম বিছানায় শাড়ি গহনা ছড়িয়ে ছিটিয়ে রাখা। এসব দেখে কপালে ভাঁজ পড়ল। হুট করে হিদ এসব ছড়িয়ে ছিটিয়ে রাখলো কেন? আড়মোড়া ভেঙে বসতেই হিদসহ আরও অনেকে ভেতরে প্রবেশ করলো। সাথে মা আর জিনিয়াও ছিল। আমি হতভম্বের মতো তাকালাম। ওনারা এখন এখানে কেন? আজ যেহেতু হিদের গায়ে হলুদ, সেহেতু তাদের দুপুরের পরে আসার কথা ছিল। এখন তো দেখছি সকাল সকাল এসে হাজির। আশ্চর্য। তাদের দিকে এভাবে হা করে তাকিয়ে থাকতে মা বলল, কি এভাবে তাকিয়ে আছিস কেন? যা গিয়ে ফ্রেশ হ, আমি খাবার আনছি। বলেই মা বেরিয়ে গেল। আমি কিছুই বুঝতে পারছি না, সবটা যেন মাথার উপর দিয়ে যাচ্ছে। কিছু না বলে আমি ওয়াশরুমে চলে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে আসলেই মা আমাকে যত্ন করে খাইয়ে দিলেন।
অনেক দিন পর মায়ের হাতে খেতে পেরে আমার মুখে বিশ্বজয়ের হাসি ফুটে উঠল। খাওয়া শেষে সবার অগোচরে ওষুধগুলো খেয়ে ফেললাম। তারা শাড়ি, গহনা আর বিভিন্ন অর্নামেন্টস দেখছে আর নানান আলোচনা করছে, আর আমি ইনুকে কোলে নিয়ে সোফায় বসে ওদের আলোচনা দেখছি। হুট করে হিদ এসে আমার গায়ে একটা হলুদ শাড়ি ধরল। আমি চোখ বড় বড় করে বলি, আমাকে এগুলো দেখাচ্ছিস কেন? তোর বিয়ে, তুই নিজের সাথে ম্যাচ করে দেখ। আমার সাথে যে আরেকজনেরও বিয়ে হবে। কার? অনেকটা অবাক হয়ে জিজ্ঞেস করলাম। বলবো না। দেখ, ফাইজলামের মুডে নেই আমি, প্লিজ বল প্লিজ। হিদ হেসে বলে, 2 বেস্ট ফ্রেন্ডের বিয়ে একসাথেই হবে। মানে? চোখ বড় বড় করে। তখনই পাশ থেকে জিনিয়া বলল, হিদাপু, আর তোমার বিয়ে হবে নিহান ভাইয়ার সাথে। বলেই সকলে মুখ টিপে হাসতে শুরু করলো। এদিকে আমার চোখ কপালে তুলে ফেললাম। রুমের এক কোনায় গুটিসুটি মেরে চুপ করে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে যেন কোনো এক হিংস্র বাঘের খাঁচায় আমার মতো এক নিষ্পাপ খরগোশকে বাঘের খাবার হিসেবে রাখা হয়েছে। ঠিকই, আমার সামনে বাঘরূপী নিহান ভাইয়া চোখ মুখ লাল করে, চোয়াল শক্ত করে হিংস্রভাবে তাকিয়ে আছে। কিছুক্ষণ আগেই তাকে রুমে ডেকে বিয়ের জন্য না করে দেই। মুহূর্তে নিহান ভাইয়ার হাসজ্জ্বল চেহারা হিংস্রতায় পরিণত হয়। রাগে তার কপালের রগ অদৃশ্যমান। এদিকে নিহান ভাইয়ার এমন রূপ দেখে আমার দম যেন যায় যায় অবস্থা। কই, নিহান ভাইয়ের উপর অভিমান করেছি সেটা বোঝাবো তা না, পাগল তো পাগলই হয়। না জানি কখন কোন দিক দিয়ে আমার উপর আক্রমণ করে আল্লাহ মালুম। যত দোয়া দুরুদ মুখস্থ আছে সব একে একে মনে মনে পড়লাম। এখনো পড়েই চলেছে এই ভেবে আল্লাহ যেন এই বাঘটার থেকে আমাকে রক্ষা করে। সেই সবটি রক্ষা হলো না। নিহান ভাইয়া সোফায় থাকা একটা ওড়না নিয়ে আমার দিকে তেড়ে আসে। আমার পিছে দাঁড়িয়ে পেছন থেকে সেই ওড়নাটা আমার মুখে বেশ জোরে পেঁচিয়ে দিল। আমি চোখ বড় বড় করে নিহান ভাইয়ের কাণ্ড দেখছি। নিজের ধ্যান ভাঙতেই ওড়নাটা মুখ থেকে সরানোর চেষ্টা করলাম। বেশি ছোটাছুটি করছে দেখে নিহান ভাইয়া পেছন থেকে ওড়না মাথায় টান দিতে আমার পিঠ তার বুকে গিয়ে লাগলো। আমি চোখ বড় বড় করে তাকালাম। নিহান ভাইয়া কপট রেগে বলতে শুরু করলো, যখনই হাসি খুশি থাকতে চায় তখনই কেন মাথা গরম করিয়ে ছাড়বি তুই? কি সমস্যা তোর আমাকে বিয়ে করতে? হ্যাঁ, 3টা বছর যে তোর পিছনে ঘুরেছি সেটা কি তোর চোখে পড়ে না? রোজ ভোরবেলা চিঠি পাঠাতাম, সেটাও চোখে পড়তো না? চিঠিতে ভালোবাসার বহিঃপ্রকাশ চোখে পড়তো না? আমি দেখতেও খারাপ না, বিয়ে করব বললে মেয়েরা লাইন ধরে দাঁড়াবে। ইনফ্যাক্ট আমার কাজিন অবধি আমাকে বিয়ের প্রপোজাল দিয়েছিল। দেখিস না তাদের কি করে রিজেক্ট করে? শুধুমাত্র তোর জন্য আমি 1000 বার বেহায়া হয়েছি, আর তুই বিয়েতে না করবি। অন্য কাউকে তোর পছন্দ হলে এই ওড়না তোর মুখে না, একদম গলায় পেঁচিয়ে তোকে মেরে ফেলবো। তারপর তোর নাগরকে এতদিন যতটা খারাপ দেখতে তার চেয়ে বহুগুণ খারাপ হতে রাজি, শুধুমাত্র তোর জন্য। কেন বুঝিস না? তোকে সর্বস্ব দিয়ে ভালোবাসি। বলেই আমার গলা থেকে ওড়না সরিয়ে দূরে সরে দাঁড়ালো। আমি এদিকে কাশতে কাশতে শেষ। আরেকটুর জন্য আমার জানটাই আজরাইল কবজ করে নিয়ে যেত। উফ, এই কোন হিটলার আমার ঘাড়ে চাপলো! এ তো দেখছি পরের লাইন না শুনে আমায় প্রায় মেরেই ফেলেছিল। আমি মুখটা কাচুমাচু করে বললাম, আপনি কাজটা একদম ঠিক করেননি। আমার কোনো পছন্দ নেই, হুট করে বিয়ে ঠিক করায় আমার প্রচণ্ড অভিমান হয়েছিল। আর আগে আপনি আমাকে এড়িয়ে গেছেন দেখে আমি আরও অভিমান করেছিলাম, কিন্তু আপনি সেসব না বুঝে আমার গলায় ওড়না পেঁচালেন। ঠোঁট উল্টে বললাম যেন আমি এখনই কেঁদে দিব। আমার কথা শুনে নিহান ভাইয়া যেন গলে গেল। ওড়না বিছানায় ছুঁড়ে ফেলে আমার দিকে এগিয়ে এসে আমার দুগালে হাত রেখে একবার আমার মুখ তো আরেকবার গলায় তাকাচ্ছে। একসময় আহ্লাদে কণ্ঠে বলে ওঠে, বেশি লেগেছে তোমার? আম সরি, আমি আসলে বুঝতে পারিনি। তুমি বিয়ে করবে না বলায় নিজেকে ঠিক রাখতে পারিনি। আমি ওনার দিকে থেকে চোখ ফিরিয়ে অন্যদিকে তাকালাম। আমার সামনে চুলগুলো মুখে পড়ায় উনি এক ফু দিলেন। আমি হতভম্বের মতো তার দিকে তাকালাম। উনি হেসে বলল, এবার রাগ কমেছে? না। কি করলে রাগ ভাঙবে? আপনার এই বিষাদময় প্রহর হওয়ার ঘটনা বললেই রাগ ভাঙবে। নিহাত কিঞ্চিত পরিমাণে হাসল। নাফিয়ার মুখে আগ্রহের শেষ নেই। আজ নিহান আমি আর কথা না রেখে পারল না। আচ্ছা তাহলে শোনো, তোমাকে প্রথম দেখেছিলাম নাহিদাকে কলেজে দিয়ে আসার সময়। তখন মনে হয় তোমাদের এইচএসসি পরীক্ষা চলছিল। আমি সেদিন নাহিদাকে পরীক্ষার হল অবধি দিয়ে এসেছিলাম। তোর সিট জানালার কাছে হয়, খুব সহজেই সেদিন তোর দিকে চোখ পড়ল, আর তখনই তোর দিকে চোখ আটকে যায়। তার মানে কি আপনি সব মেয়েদের দিকে তাকাতেন?
মুখ গোমরা করে বললাম। নিহান ভাই আমার মাথায় একটা গাঁটটি মারল। তারপর আমার হাত ধরে তার পাশে বিছানায় বসিয়ে আবারও বলতে লাগলো, মাথা মোটা মেয়ে, এতদিনে কি আমায় দেখিসনি? আমি কোন মেয়ের দিকে তাকিয়েছিলাম ছাগল? জীবনে তুই প্রথম মেয়ে যার দিকে আমার নজর গিয়েছিল। আচ্ছা বুঝলাম, এরপর বলেন। সেদিন তোর চুলগুলো ছাড়া ছিল, সামনের চুলগুলোয় তোর দুগালের অর্ধেকাংশ ঢাকা ছিল, চোখে গোলাকৃতির চশমা, গাল নাকও কেমন লাল ছিল। তুই তখন ঠোঁট উল্টে এক কলমের কালি বের করার চেষ্টা করছিলি। সেদিন তোর সেই কাণ্ডে আমি নিজের অজান্তেই হেসে ফেলেছিলাম। ও হ্যাঁ, মনে পড়েছে। একদিন ভুলবশত কালি ছাড়া কলম নিয়ে গিয়েছিলাম। হলে ঢুকে কলম চেক করার সময় দেখলাম কলমে কালি নেই। আমি সেটাকে কুফা ভেবেছিলাম। প্রথমেই কলমে কালি নেই, তাহলে নির্ঘাত পরীক্ষা খারাপ হবে আমার। এই ভেবে আমি কেঁদে দিই এমন অবস্থা। অনেক ঘষাঘষি ঝাঁকানোর পরও যখন বের হচ্ছিল না, তখন চোখ ছলছল করে উঠেছিল। যখন হিতকে দেখলাম, তখন আর নিজের কান্না চেপে ধরে রাখতে পারিনি। সেই কান্না মাখা চেহারাই প্রেমে পড়েছিলাম আমি। সেদিন রাতে হিদের থেকেও তোর সকল ডিটেলস নেই, আর তোর কান্নার কারণটাও জানতে পারি। বিশ্বাস কর, সেদিন হাসতে হাসতে পেটে পুরো খিল ধরে গিয়েছিল। সামান্য কলমের জন্য কোনো মেয়ে মানুষ, তাও 18 বছর একটা বয়সী মেয়ে, এভাবে কাঁদবে কখনো ভাবতেও পারেনি। হইছে, আমাকে পচানো বন্ধ করে নেক্সট কাহিনীতে যান। ও হ্যাঁ, সেদিনের পর আমার রাত বল দিন বল সারা দিনই তোর সেই কান্নামাখা ফেস আমার চোখে ভাসত। নিজে থেকে কতবার তোকে মাথা থেকে ছেড়ে ফেলার চেষ্টা করছিলাম, কিন্তু আমি পারিনি। তোর কলেজ আমার অফিস যাওয়ার পথেই পড়তো, তাই প্রায় প্রতিদিনই আমি তোকে দেখতাম দূর থেকে। তোকে দেখাটা যেন অভ্যাসে পরিণত হয়। একদিন না দেখলেই কেমন ছটফট লাগতো। নাহিদার থেকে তখন নানা অজুহাত দেখিয়ে দেখিয়ে তোর খবর নিতাম। তবে আমার বুঝতে সময় লেগেছিল যে তোকে আমি ভালোবাসি। একসময় বুঝলাম, কিন্তু তোর সামনে গিয়ে বলার সাহস হয়নি। তখন ভাবলাম সিক্রেট লাভার হয়ে তোকে, এতে বিষয়টা ইন্টারেস্টিং হয়ে যাবে। কিন্তু নাম কি দিব সেটা ভেবে পাচ্ছিলাম না। যেহেতু আমি তোকে প্রতিদিন প্রতিটা ঘন্টা মিস করতাম, ফিল করতাম, তাই সিক্রেট নাম রাখলাম প্রহর। একদিন তোকে এক ছেলে প্রপোজাল দিয়েছিল, তাকে মেরে হসপিটাল পাঠিয়ে আমার আরেক নাম হলো বিষাদ। সেই থেকে মিলিয়ে আমি তোর বিষাদময় প্রহর হয়ে গেলাম। তাহলে বাস্তবে আমার পিছে লেগে থাকতেন কেন? এই মজা তুই বুঝবি না, তবে তুই তো ভালো কথার মানুষ না, তোর এই বয়সেও শাসাতে হয়। আমি ভেঙচি কাটলাম। আমার ভেঙচি কাটা দেখে নিহান ভাইয়া হেসে বলে, এবার তো সব জেনেছিস, এখন তোর রাগ ভেঙেছে? কিন্তু হুট করে বিয়ে কেন? আর পরিবারকেই বা কি করে রাজি করালেন? একদিনে সব বলবো না, অপেক্ষা কর, অপেক্ষার ফল মিঠা হয়। আমি আর উত্তরে কিছু বললাম না। নিহান ভাইয়া প্রসঙ্গ পাল্টে বলে, তাহলে লাঞ্চের পর সুন্দরভাবে রেডি হয়ে যাবে, কেমন? মেকআপ আর্টিস্টরা আসবে, আর পারলে দ্বিতীয়বার হাতে মেহেদি নিয়ে নিস। কেন? মেহেদি তো আছে। কালারটা ঝাপসা লাগছে, আমার টকটকে লাল রঙা হাত চাই। আমার ইচ্ছে আছে বাসরে বউয়ের হাতে মেহেদির ঘ্রাণ নিব। বলেই উনি আমার এক হাত নিজের দুহাতে মুঠিবদ্ধ করে রাখলো। নিহান ভাইয়ের কথায় আমার গাল দুটো কেমন জ্বলে উঠল। নিহান ভাইয়া হেসে বলে, গাল লাল করে নিচের দিকে তাকিয়ে বসে আছিস কেন? আমার দিকে তাকা। লজ্জায় নিহান ভাইয়ের দিকে তাকাতে পারলাম না। উনি আমার লজ্জার কারণ বুঝতে পেরে হেসে হেসে আমার হাত ছেড়ে উঠে দাঁড়ালো। আসছি বলেই নিহান ভাইয়ের দরজা খুলে রুম থেকে বেরিয়ে গেল। আমি নিজের হাতের দিকে পলক্ষীনভাবে তাকিয়ে রইলাম। তারপর কি যেন ভেবে হাতটা নাকের সামনে আনলাম। নিহান ভাইয়ের শরীরের ঘ্রাণ আমার হাতে বিদ্যমান। আমি ভাবতেই পারছি না নিহান ভাইয়ের সাথে আজ বাদে কাল বিয়ে। মন পুরুষকে হুট করে পাওয়ার স্বপ্নের মতোই লাগবে। তার উপর যদি হয় উনি সেলিব্রিটি, বিয়ের পরে তাকে ডাকবো সেলিব্রিটি স্বামী। ভাবতেই পারছি না উনি এই 3 বছরে এভাবে প্রহর হয়েছিলেন আমারই আড়ালে। আর প্রকাশে বদরাগী নিহান আফরান। আমার এই সুখের ভাবনাতে এক বালতি পানি ঢালল ইনু। লাভ দিয়ে আমার কোলে চুপটি মেরে বসেছে। আজ প্রয়োজনের তুলনায় বেশি রাগ লাগছে ইনুর উপর। এর শিক্ষা দিতে এরও বিয়ে দিতে হবে। তারপর ইনু আর ওর বউয়ের মাঝেও আমি বাম হাত ঢুকাবো। বেটা ফাজিল বিড়াল। নিহান ভাইয়া এরে বকে একদম ঠিক করে। ইনু মুখ দিয়ে কিছুক্ষণ মিয়াও মাও শব্দ করে আমার হাত চাটলো। বুঝলাম ব্যাটার ফোন দি ভালো না। আবার কার সাথে লাইন মারতে গেছিলি রে? মিয়াও। ঘুমা গিয়ে।
আমি তোর মতো বিড়াল না যে তোর মতো একটা বিলাইরে আরেক বিলাইয়ের সাথে সেটিং করায় দিব। এখন ডিস্টার্ব যদি না করিস তাহলে ডিনারে দামি ক্যাট ফুড খাওয়াবো, সাথে চিকেনের হাড্ডি। ইনু তৎক্ষণাৎ আমার কোল থেকে নেমে গেল। ইনু নামতে আমি ওয়াশরুমে গিয়ে শাওয়ার নিয়ে অজুও করে নিলাম। যথারীতি নামাজ আদায় করে নিচে গিয়ে খেয়ে আসলাম। খাওয়ার সময় নিহান ভাইকে দেখিনি, হয়তো বাসায় ছিল না। খেয়ে দিয়ে রুমে এসে কিছুক্ষণ রেস্ট করলাম। ঠিক বিকাল 4টা বাজে মেকআপ আর্টিস্ট সহ হিদও ভেতরে প্রবেশ করলো। যেহেতু আমরা দুই বউ, তাই আলাদা আলাদা মেকআপ আর্টিস্ট আমাদের সাজাতে শুরু করলো। বাড়ির বাগানে হলুদের অনুষ্ঠান বেশ বড় করে হবে। রাতে যেহেতু অনুষ্ঠান, সেহেতু খুবই ঠান্ডা মাথা এবং ধীরে সুস্থে তারা সাজ দিচ্ছে। এর মাঝে আহিরা আপু আর অর্ণা আপু আসলো। আহিরা আপু আর অর্ণা আপুর সাথে কয়েক মিনিট কুশল বিনিময় করে আবারও সাজতে বসে গেলাম। সাজগোজ একদম বিরক্ত লাগে আমার কাছে, তবুও কিছু করার নেই। হিত তো বিন্দাস সেজে চলেছে। এই মেয়ের এত এক্সাইটমেন্ট আসে কোথা থেকে আমি বুঝি না। এদিকে নার্ভাসনেসে আমার অবস্থা খারাপ। সন্ধ্যায় গিয়ে আমার সাজ কমপ্লিট হলো। আমার ডান পাশে নিহান ভাই বসেছে আর বাম পাশে নাহিদা। বাম পাশে কিছুটা দূরত্ব বজায় রেখে বসেছে হিত, আর তার পাশে আদ্রান। মাত্রই আঙ্কেল আন্টি আমাকে আর নিহানকে হলুদ ছুঁয়ে গেল। হুট করে লাইটস অফ হয়ে গেল। হুট করে অন্ধকার হওয়ায় আমি কিছুটা ঘাবড়িয়ে নিহান ভাইয়ের পাঞ্জাবির হাতা খামচে ধরলাম। এমন সময় গালে কারো ছোঁয়া অনুভব করলাম। দুই গালে কপালে সেই হাতের স্পর্শ পেলাম। হুট করে কানের কাছে পরিচিত কণ্ঠে কেউ বলে উঠল, শুভ হলুদ সন্তান আফি পাখি। নিহান ভাইয়ার এমন নেশার্ত কণ্ঠ শুনে কেঁপে উঠলাম। এমন সময় লাইট চলে আসলো। আমি চোখ দুটো বড় বড় করেই সামনের দিকে তাকিয়ে আছি। আমি যেন একটা স্ট্যাচু, হাত পা বরফের মতো ঠান্ডা হয়ে আছে। কেউ হলুদ ছোঁয়াতেই ধ্যান ভাঙলো আমার। নিহান ভাইয়ের দিকে আর চোখে তাকাতে দেখলাম উনি মিটমিট করে হেসে চলেছে। বুঝলাম কিছুক্ষণ আগে উনি আমাকে হলুদ ছুঁয়েছেন। কিছুক্ষণ পরপরই নেতা সাহেবের দিকে আর চোখে তাকাচ্ছি। সাদা পাঞ্জাবিতে তাকে ভীষণ সুন্দর লাগছে, যাকে বলে চোখ ধাঁধানো। একে একে হলুদ ছোঁয়াচ্ছে আর কিছু না কিছু খাইয়ে দিচ্ছে। আমি একদম চুপচাপ আছি। হলুদের পর্ব শেষ হতেই আমরা বেশ ছবি তুললাম। ক্যামেরাম্যানের কথা এক এক পোজ দিতে দিতে অবস্থা খারাপ। এমনিতে আমি ভীষণ রকম নার্ভাস, তার উপর নেতা সাহেবের গুতাগুতি অসহ্যকর লাগছে। ওদিকে হিতকে দেখো, নার্ভাসের বাপকে খেয়ে দিব্যি নিজে নিজেই পোজ দিয়ে ছবি তুলছে, আর এদিকে তার ধামড়া ভাইটার গুতাগুতি অসহ্যকর। ওদিকে ইরিন আর ফুপি গালফুলি এক কোনায় বসে আছে। ইরিন ভাবলো কি আর তার সাথে কি হলো। দেখেছো মা, তোমার ভাইয়ের মেয়ে কি করে ওই নিহানকে কেড়ে নিল? সে তো দেখতেই পাচ্ছি। এত গণ্যমান্য মানুষদের জন্য কিছু বলতে পারছি না। আমার ভাইয়ের টাকায় ফুটানি মেরে শেষ অবধি কিনা আমার হবু জামাই বাবাজিকে কেড়ে নিল। কি ভয়ঙ্কর মেয়ে রে বাবা। ইরিন আঁকের মতোই গাল ফুলিয়ে নাফিয়া আর নিহানের ফটোশ্যুট দেখছে। ইরিনকে মুখ গোমড়া করে দাঁড়িয়ে থাকতে দেখে জিনিয়া মুচকি হেসে ইরিনের পাশে এসে ইরিনের কাঁধে এক হাত দিল। ইরিন থতমত খেয়ে পিছে ফিরে তাকালো। জিনিয়াকে দেখে আবারও মুখভঙ্গি আগের মতন করে সামনে ফিরল। জিনিয়া হালকা কেশে বলল, কি মানিয়েছে না আমার আপু আর নিহান ভাইয়াকে? একদমই মানায় না। আরে বাবা, মাশাল্লাহ বলো, মাশাল্লাহ বলো। ইরিন ভ্রু কিঞ্চিত কুচকে জিনিয়ার দিকে ফিরে বলে, মাশাল্লাহ কেন বলতে যাব? এই যে আমার আপুর তারিফ করলাম। আমি নাফিয়া আপুর তারিফ করি নাই। অনেকটা বিরক্ত সুরে বলল ইরিন। ওহ, তাহলে হয়তো ভুল শুনেছি। আচ্ছা তুমি বসো, আমি এই কাপলের সাথে কয়েকটা পিক তুলে আসি। মেয়ে রাঙা শার্প তো কেয়া। জিনিয়া গান গাইতে গাইতে নিহানদের দিকে ছুটল। জিনিয়ার কথাগুলো ইরিনের গায়ে ফোসকার মতন লাগলো, আর এক মুহূর্ত সেখানে না থেকে তার মাকে নিয়ে চলে গেল বাড়ি থেকে। অনেক নাচ গান আনন্দ ফুর্তির মাঝে রাত 2টায় গিয়ে অনুষ্ঠান শেষ হলো। মা চাইছিল আজকে আমাকে বাসায় নিয়ে যাবে, কিন্তু নিহান ভাইয়া স্রেফ না করে দিয়েছে। অনেক জোরাজোরির মাঝে উনি কারো কথাই শুনলেন না। মা আঙ্কেলকে বলতেই আঙ্কেলও নিহান ভাইয়ের পক্ষ হয়ে অনেক বোঝালেন। অবশেষে দুই বাপ বেটা মিলে মাকে রাজি করিয়েই ফেললো। আমি বুঝি না, একদিনের জন্য আমার বাড়িতে গেলে নিহান ভাইয়ের কী সমস্যা? আমি কি হারিয়ে যাচ্ছি নাকি ভাই? জাস্ট একটা দিনের তো ব্যাপার, তারপর তো এখানে চলে আসবো। অদ্ভুত। নিহান ভাই শুধু আমাকে নয়, মা এবং জিনিয়াকেও যেতে দিলেন না। এক সার্ভেন্ট মা এবং জিনিয়াকে রুম দেখিয়ে দিল। আমি সোজা চলে আসি হিদের রুমে। হিদ ফ্রেশ হয়ে মাত্র ওয়াশরুম থেকে বের হলো। হিদ বের হতেই আমি রাতের ড্রেস নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়লাম। লম্বা একটা শাওয়ার নেওয়ায় এখন বেশ হালকা লাগছে। চুল মুছতে মুছতে বেরিয়ে এসে দেখি হিদ আমার ফোন নিয়ে বসে আছে। আমাকে বের হতে দেখে হিদ আমার ফোন এগিয়ে দিয়ে বলে,
ভাইয়া ফোন দিয়েছে, যা গিয়ে প্রেম কর, আমিও প্রেম করি। হৃদের কাঁধে এক চর মেরে বলি, আমি তোর মতো এত বেশরম না, তাই আমাকে এসব বলবি না। ওরে নতুন বউ লজ্জা পাচ্ছে। চিন্তা নাই, একবার আমার ভাইয়ের নামে পার্মানেন্ট হয়ে যাও, তারপর তোমার লজ্জা আমার ভাইয়েই ছুটাবে। অসভ্য মেয়ে, যা তো। আমি একা নতুন বউ না, তুই নিজেও নতুন বউ। বাসরের জন্যে তুইও রেডি থাক। বলেই আমি ফোনটা কেড়ে নিয়ে লাইট অফ করে শুয়ে পড়লাম। হৃদয় হাসতে হাসতে নিজের ফোন নিয়ে ব্যালকনিতে চলে গেল। ফোন হাতে নিতেই বেজে উঠল। আমি তড়িঘড়ি করে ফোন রিসিভ করে হ্যালো বললাম। কই ছিলে তুমি? কতক্ষণ ধরে ফোন দিচ্ছি। দরদ একবারে উতলায় পড়ে। এই নেতা সাহেব তো গিরগিটির চেয়েও ফাস্ট রং বদলায় ভাইরে ভাই। একবার তুই তোকারি, আবার দরদের তুমি। ঢঙে পিএইচডি প্রাপ্ত। ওয়াশরুমে ছিলাম। বলুন, কি বলবেন? হোয়াট? নিহান ভাইয়া চিল্লানোতে হকচকিয়ে গেলাম। কি হলো, কি হলো? কি বললা তুমি? আমি কি বলবো? কেন তোমার? না তো, আপনি ফোন দিয়েছেন, আপনি তো বলবেন। কি বললা তুমি? আমি কি বলবো? কেন তোমার কিছু বলার নেই? হায় মাবুদ, এ তো এখনো পিচ্ছিই রয়ে গেল। আমার বুঝি প্রেম হলো না? হতাশার সুরে কথাগুলো পড়ল। ওনার এখনকার রিয়েকশনের চেহারার অঙ্গিভঙ্গি কেমন হবে ভেবে আমি হাসতে হাসতে মরে যাচ্ছি। এই হাসছো কেন? হ্যাঁ, এমনি কিছু না। আচ্ছা যাই হোক, আমি না হয় শুরু করি। করেন। হাতে মেহেদি লাগিয়েছো? হ্যাঁ। কখন? হলুদের নিয়ম কানুন শেষে। আমি কেন দেখলাম না? আপনি তখন আশেপাশে ছিলেন না। কোথায় কার সাথে গিয়েছেন কে জানে। ও আচ্ছা, তা কালার হয়েছে? ভালোবাসি। নেতা সাহেবের এই একটা শব্দই আমার বুকের ভেতরটা তোলপাড় করে দিচ্ছে। কেমন অজানা অনুভূত হচ্ছে। কি হলো, চুপ কেন? কই, এরকম নানান আলোচনা করতে করতেই ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠে দেখি এখনো লাইন কাটেননি উনি। আল্লাহ, এতক্ষণ উনি লাইনেই ছিলেন। আমি হ্যালো হ্যালো করছি, না কোনো সারা শব্দ নেই। তার মানে কি উনি ঘুম? এমন সময় ইনু এসে আমার উপর হামলে পড়ল। আরে কি হলো কি? মিয়াও। সিঁড়ির দিকে একটা কিউট বিড়াল দেখেছিস? মিয়াও। তার মালিক তাকে বাগানে ঘোরাতে নিয়ে গেছে, এখন তুইও যেতে চাস? মিয়াও। দেখ ভাই, আজ আমার বিয়ে, আর তুই সকাল সকাল আবার বিরক্ত করছিস। বলেছিলাম না কোনো বিড়াল না যে তোরে অন্য বিড়ালের সাথে সেটিং করায় দিব। আরে এভাবে চেঁচাচ্ছ কেন? ঘুম ঘুম কণ্ঠে নিহান বলল। নিহানের কণ্ঠ শুনে আমি হকচকানো ফোন কানে দিয়ে বললাম, আর বলবেন না, ইনু নাকি কোন বিড়ালকে দেখেছে তার মালিকের সাথে বাগানের দিকে যেতে। এখন আমাকে বলছে যেন আমি তাকে বাগানে ওই বিড়ালটার কাছে নিয়ে যাই। কেমন লাগে বলেন তো? নাফিয়ার কথায় নিহান ঘুম ছেড়ে লাফ দিয়ে উঠে বসলো। তারপর অস্পষ্ট সুরে বলে উঠল, এই তুমি কি বিড়ালের ভাষা বুঝতে পারো? হঠাৎ এই কথা বলছেন কেন? তাহলে বুঝলা কেমনে ওই বিড়াল তোমাকে কি বলছে? ওহ, এই ব্যাপার। সব বিড়ালের ভাষা বুঝতে না পারলেও ইনুর ভাষা আমি বুঝি। কি করে? বলবো না, আপনি একটু ব্যবস্থা করুন না, আমি ভীষণ ক্লান্ত। আচ্ছা, তোমার বিড়ালকে আমার কাছে পাঠিয়ে দাও, বাকিটা আমি দেখছি। এই, আপনি কি ওরে ধমকাবেন? একদম ধমক দিবেন না আমার ইনুকে। আরে চুপ, বেশি বোঝা ভালো না। জলদি পাঠা তুই, আর রেস্ট কর তুই। হ্যাঁ। নিহান ভাইয়ের ধমকে মুখ গোমরা করে ইনুকে নিহান ভাইয়ের রুমে পাঠিয়ে আমি ওয়াশরুমের দিকে গেলাম। হিতকে বিছানায় না দেখে হুট করে কি যেন মনে হতেই ব্যালকনিতে চলে গেলাম। হায় রে, আজ যে মেয়ে অন্য ঘরের বউ হবে সে মেয়ে বারান্দায় ডিভানে হাত পা ছড়িয়ে ছিটিয়ে মুখ খুলে ঘুমাচ্ছে। এই হিত আর শোধরালো না। ভাবতে ভাবতে ওয়াশরুমে চলে আসলাম। জিনিয়া কিছু তাজা ফুল আনতে বেরিয়েছিল। তাড়াহুড়ো করে ফেরার পথে কারোর সাথে ধাক্কা খেল। ধাক্কায় তাল সামলাতে না পেরে তার হাতে থাকা ফুলের ডালাটা পড়ে গেল। ভাগ্যিস পলিথিনে মোড়ানো ছিল, নয়তো সব পড়ে নষ্ট হয়ে যেত। জিনিয়া ধাক্কা খাওয়া ব্যক্তিটির দিকে না তাকিয়ে সরি বলতে বলতে নিচু হয়ে ডালাটি হাতে নিল। পিছন ফিরে লোকটির দিকে তাকাতেই জিনিয়ার হার্টবিট বেড়ে গেল। সামনে যে সাজিদ দাঁড়িয়ে, সাজিদকে দেখিয়ে জিনিয়া যাই অবস্থা। সাজিদ কিছুটা অস্পষ্ট সুরে বলে উঠল, আপনার ফুলগুলো কি নষ্ট হয়ে গেছে? সাজিদের কথায় জিনিয়ার ধ্যান ভাঙল। আরে না, পলিথিনে মোড়ানো ছিল বিধায় কিছু হয়নি। ও আচ্ছা, বলে চুপ করলো সাজিদ। এরপর জিনিয়াকে পর্যবেক্ষণ করে সাজিদ বলল, তুমি নাফিসা বোন না? জি। ও, তাহলে ঠিক চিনছি। তাই এই কাঠখাটা রোদে এই ফুল নিয়ে কোথায় যাচ্ছ?
আপুর বিয়ে তো, তাই কিছু ফুল প্রয়োজন ছিল, সেগুলো নিতে গিয়েছিলাম। এক সেকেন্ড, আপুর বিয়ে মানে? তো নাফিহার বিয়ে? হঠাৎ বিয়ে? আমাকে তো দেখছি দাওয়াত দিল না। আসলে বিয়েটা হুট করেই হচ্ছে। গত পরশুই আমরা জানলাম, আর আপুকে তো আমরা কালকেই জানালাম। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। কিন্তু আফসোস হচ্ছে এই বোনের বিয়ে খাওয়া হলো না। অনেকটা মুখ গোমড়া করেই উত্তর দিল সাজিদ। সাজিদের কথায় জিনিয়া ফিক করে হেসে দেয়, হাসতে হাসতেই বলে, আপুর হয়ে আমি দাওয়াত দিলাম, চলে আসবেন যথাসময়ে। বলেই জিনিয়া চলে আসতে নিল। অমনি সাজিদ পিছু থেকে বলে, আরে দাঁড়াও। জিনিয়া থেমে গেল এবং পিছনে ফিরে বলল, জি আপ। দাওয়াত দিলা ভালো কথা, তার ঠিকানা দিচ্ছ না যে কোথায়? জিনিয়া নিজের করা বোকামিতে হেসে ফেলল। জি বলুন। আচ্ছা, আমার নাম্বার লিখুন, আমি আপনাকে ফোন দিয়ে জানিয়ে দেব। এখন তারা আছে, জলদি করুন। ও হ্যাঁ। বলেই সাজিদ চটজলদি নাম্বার নিল জিনিয়ার থেকে। জিনিয়ার তার কারণে সাজিদ ভুলেই গেল ঠিকানার সাথে নাম্বারের কি সম্পর্ক সেটা জিজ্ঞাসা করতে। জিনিয়া নাম্বার দিয়ে চলে আসলো। আজ তার ঠোঁটে বিশ্বজয়ের হাসি। আজ যেন সে আকাশের চাঁদ হাতে পেল। নিহান জুতোর ফিতা বাঁধছে আর চোখে ইনুর দিকে তাকাচ্ছে। নিহানের থেকে বেশ কিছুটা দূরে বসে লেজ নাড়াচ্ছে ইনু। ইনুকে দেখেই বোঝা যাচ্ছে বেশ খুশি মনেই আছে সে। নিহানের জুতোর ফিতা লাগানো শেষ হতেই উঠে দাঁড়ালো। নিহান নিজের হুডির কলার ঠিক করতে করতে বলল, তোকে নিয়ে যাচ্ছি ঠিক, বাট হ্যাঁ, ভুলেও আজ আমার বিয়েতে বাগড়া দিবি না। দিলে একদম তোরে ডোবাই ফেলে আসবো, মনে রাখিস। ইনু বোকার মতন তাকিয়ে রইল নিহানের দিকে। ইনুর ভাবভঙ্গি নিহান বুঝলো, তার কথার আগামাথা ইনু বুঝতে পারেনি। মিয়াও। আমি তোর মালকিন না যে তোর এই এক ওয়ার্ডে দুনিয়াটা বুঝে ফেলবো। এখন চল তোর লাইন করিয়ে আসি। বলেই নিহান রুম থেকে বেরিয়ে গেল। নিহানের পিছু পিছু ইনু ছুটছে। নিচে নামতে নিহানের মা নিহানকে দেখতে পেল। কিরে নিহান, এই সাত সকালে কই যাচ্ছিস? মায়ের কথায় নিহান থেমে গেল। নিহান তার পায়ের কাছে থাকা ইনুকে দেখিয়ে বলল, নবাবজাদার সেটিং করাতে যাচ্ছি। এর জ্বালায় তোমাদের আদরের হবু বৌমা থাকতেই পারছে না। ও মা, বলিস কি? হ্যাঁ, তাই তো একে সঙ্গে নিয়ে বাগানে যাচ্ছি জগিং করতে। ও আচ্ছা, তাহলে যা, আমি ওই দিকটা গিয়ে দেখি লোকজন কাজ কত দূর এগোলো। আচ্ছা যাও। নিহানের মা চলে যেতেই নিহান ইনুকে নিয়ে বেরিয়ে গেল। এবার নিহান আগে নয়, ইনু আগে। ইনুর পিছে এবার নিহান ছুটছে। হুট করে ইনু দৌড় লাগালো। ইনুকে দৌড় দিতে দেখে নিহানও ইনুর পিছে ছুটলো। ইনু ছুটতে ছুটতে এক জায়গায় এসে দাঁড়ালো। নিহান ইনুর কাছে এসে দু হাঁটুতে হাত রেখে হাঁপাতে লাগলো। হাঁপাতে হাঁপাতে ইনুর দিকে তাকাতেই দেখলো ইনু একটা বক্স খোলার চেষ্টা করছে। নিহান ভ্রু কুচকে ইনুকে সরিয়ে নিজের বক্সটা খুলল। বক্সটি খুলে নিজেই হতবাক হয়ে গেল। একটা কিউট ফুটফুটে বিড়াল সেটার ভিতরে, কিন্তু বিড়ালটিকে বেশ ফ্যাকাশে লাগছে। অনবরত কাঁপছে বিড়ালটা। নিহান বিড়ালটিকে হাতে নিতেই দেখলো বিড়ালের গায়ের কিছু জায়গায় একটা ছেঁড়ার দাগ, কিছু কিছু ক্ষত দিয়ে রক্ত বের হচ্ছে। ও মাই গড, ওর তো চিকিৎসা প্রয়োজন। মিয়াও। নিহান ইনুর দিকে তাকালো। ইনু বিড়ালটার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। নিহান কি যেন একটা ভাবলো। তার ভাবা শেষ হতেই বলল, ইনু আমার সাথে চল, ওরে প্যাট হসপিটালে নিয়ে যেতে হবে। বলেই বিড়ালটাকে নিজে জড়িয়ে গাড়ির গ্যারেজের দিকে ছুটলো। নিহানকে যেতে দেখে ইনিও নিহানের পিছু নিল। 2 ঘন্টা হয়ে গেল বসেছি কমিউনিটি সেন্টারে বসে আছি। এদিকে নিহান ভাইয়ের খবর নেই। সকলের চেহারায় দুশ্চিন্তার ছাপ। এদিকে আমি ওনাকে ফোনের উপর ফোন দিয়ে চলেছি, বারবার সুইচ অফ বলছে। মা আমার পাশে বসে আমাকে সামলাচ্ছে। ওদিকে আন্টিরও অবস্থা খারাপ চিন্তা করতে করতে। আন্টির কাছে শুনেছি উনি সেই ভোর 7টায় ইনুকে নিয়ে জগিংয়ে বেরিয়েছিলেন, আর এখন তো বিকাল 4টা বাজে। গেলেন কোথায় উনি? চিন্তায় মাথা ধরে গেল আমার। আদ্রান ভাইয়া এবং হিদের বিয়েটা 1 ঘন্টা আগেই সম্পূর্ণ হয়েছে। তারা এখন পবিত্র বন্ধনে আবদ্ধ, আর আমাদের বেলাতেই যত ঝড় তুফান। জানি না আল্লাহ তাআলা আমাদের কপালে কি রেখেছেন, কিন্তু আমি চাই আমার যাই হোক আমার নেতা সাহেবকে যেন উনি সুস্থ রাখেন, ভালো রাখেন। আন্টি রীতিমতো কান্নাকাটি লাগিয়ে রেখেছে, তাই উপায় না পেয়ে নিবিড় ভাইয়াসহ নিহান ভাইয়ের বন্ধুরাও নিহান ভাইকে খুঁজতে বের হলো। এক এক কর্নারে চুপচাপ মায়ের কাঁধে মাথা রেখে বসে আছি।
ভেতরের আমিটা যে কত ভয়ঙ্করভাবে ক্ষতবিক্ষত হচ্ছি সেটা একমাত্র আমি এবং আমার মাবুদ ভালো জানেন। ভেতরের আমিটা যে কত ভয়ঙ্করভাবে ক্ষতবিক্ষত হচ্ছি সেটা একমাত্র আমি এবং আমার মাবুদ ভালো জানেন। দম আটকে আসছে আমার। কি এমন হলো যে নিহান ভাইয়া হুট করে উধাও হয়ে গেল? কাজী এক জায়গায় বসেছিলেন, হঠাৎ তার ফোনে কল আসলো। তিনি কল রিসিভ করতেই ওপাশ থেকে ওনাকে কী সব যেন বলা হলো। উনি সব শুনে সম্মতি জানিয়ে ফোনটা কেটে দেয় এবং নাফিয়াকে ডাকিয়ে বিয়ে পড়ানো শুরু করে। নাফিয়া কিছুই বুঝতে পারছে না, বর ছাড়া কী করে তার বিয়ে হবে। কিছুক্ষণ বাদে নিহান সকলকে অবাক করে দিয়ে তার বিয়ের শেরবানি পরে কমিউনিটি সেন্টারে প্রবেশ করলো। নিহানের পিছে আসছে নিবিড় সহ নিহানের বন্ধুরা। নিহানকে দেখতে নাফিয়ার চোখের কোনা বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। সেই মুহূর্তে নাফিয়া তার মায়ের হাত ছেড়ে দিয়ে নিজের গাউন দুহাত দিয়ে ধরে উঁচু করে দৌড় দিল নিহানের কাছে। সকলের সামনে নিহানকে গিয়ে চাপটে ধরল এবং ডুকরে কেঁদে উঠল। নাফিয়ার খেয়াল নেই যে আশেপাশে কয়েকশো মানুষজন আছে আর তাদের দেখছে। নিহান নাফিয়াকে নিজের সাথে জড়িয়ে বারবার নাফিয়াকে সামলানোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। নাফিয়া কাঁদতে কাঁদতে বলে, আপনি খুব পচা নেতা সাহেব, এভাবে আমায় একা ফেলে কোথায় চলে গেছিলেন? জানেন কতটা দুশ্চিন্তার মধ্যে ছিলাম? ফোনটাও বন্ধ করে রেখেছেন আপনি। আপনার আমাকে কষ্ট দিতে বেশ ভালো লাগে তাই না? ভুলে গেছিলেন যে আজ আপনার বিয়ে? আপনার এই বউটা টুকটুকে বউ সেজে আপনারই অপেক্ষায় আছে। সব ভুলে কোথায় গিয়েছিলেন আপনি? জান প্লিজ এভাবে কেঁদো না। আম সরি, একটু বেশি দেরি করে ফেলেছি। আর ফোনের চার্জ ছিল না, কাল রাতে চার্জ দেবো করে মনেই ছিল না। তোমার সাথেই তো সারা রাত কথা বললাম তাই না? বলো, আর কেঁদো না লক্ষ্মীরে। আমি এই তো এসেছি তাই না? চোখ মুছো, নয়তো পুরো পেতনির মতো লাগবে দেখতে। নিয়ানের শেষের কথা নাফিয়ার কান্নার মাঝে হেসে ফেলল। সকলে মুগ্ধ নয়নে তাদের ভালোবাসা দেখছে। লাভ বার্ড ওরা যাকে বলে, মেড ফর ইচ আদার। শিপাত চৌধুরী কিঞ্চিত পরিমাণ হেসে নিহানের মাকে বলল, আগে বুঝছিলাম এর দুটোর মাঝে একটা কিছু চলছে, নাহলে আমার ছেলের বিয়ের জন্য এমন পাগলামি করতো না। যখন বুঝলা আমাকে বলনি কেন? কি মনে করে যেন বলেনি বলেই মুচকি হাসলো শিপাত চৌধুরী। আর মিসেস চৌধুরী ভেঙচি কাটল। অবশেষে সকল নিয়ম মেনে নাফিয়া এবং নিহানের বিয়ে সম্পূর্ণ হলো। বিয়ে হতেই উপস্থিত সকলেই আলহামদুলিল্লাহ বলে উঠল। নিহান আর চোখে নাফিয়াকে দেখে মুখ টিপে হাসল। নিহান যা ভেবেছিল তার চেয়েও বেশি সুন্দর লাগছে আজ তার নাফি পাখিকে, কিন্তু কেঁদে কেটে মুখটা ফ্যাকাশে করে ফেলেছে। হঠাৎ নিহানের মনে প্রশ্ন জাগলো, নাফিয়া খেয়েছে তো? নাফিয়াকে ভালোভাবে পর্যবেক্ষণ করে বুঝল তার সন্দেহই ঠিক। ফটোগ্রাফার এগিয়ে আসতেই নিহান তাদের থামিয়ে বলল, আপনারা অপেক্ষা করুন, আমরা খেয়ে আসছি। বলেই নাফিয়ার হাত ধরে টেনে স্টেজ থেকে নামালো। নাফিয়া চোখ বড় বড় করে নিহানের দিকে তাকালো। উপস্থিত সকলে এই দৃশ্য দেখছে আর মুখ টিপে হাসছে। কয়েকজন ফটোগ্রাফার কয়েকটা ছবিও তুলেছে। নিহান নাফিয়াকে নিয়ে খাবার টেবিলের সামনে আসলো। নিহান নাফিয়ার হাত ছেড়ে একটা চেয়ার টেনে নাফিয়াকে বসতে ইশারা করলো। নাফিয়া প্রশ্ন না করে মাথা নিচু করে বসে পড়ল। নাফিয়ার পাশে বসলো নিহান। প্লেট উল্টাতে উল্টাতে কাজিনরা নিবিড় আর জিনিয়া এসেও হাজির হলো। ওরা আগেই খেয়ে ফেলেছে, তবু ওরা একা থাকবে ভেবে ওরা সঙ্গ দিতে চলে আসে। সকলে মিলে বিভিন্ন আলোচনা করছে। এরই মাঝে খাবার এসে হাজির, কিন্তু সমস্যা হচ্ছে জাস্ট এক প্লেট খাবার এসেছে। সবাই হতভম্বের মতন তাকিয়ে আছে। এর মাঝে রিয়াদ হুট করে বলে ওঠে। নিহান অন্য একটা প্লেট হাতে ধুতে ধুতে বলে, আমরা দুজন এক প্লেটেই খাবো, জানিস না এক প্লেটে খেলে স্বামী স্ত্রীর মোহব্বত বাড়ে। নিহানের কথা সকলে ঠাট্টা টিটকারি শুরু করে দিল। এদিকে নাফিয়া লজ্জায় লাল হয়ে গেল, পারছে না নিহানের মুখে টেপ লাগিয়ে দিতে। এত অসভ্য কেন নিহান? নিহান এক লোকমা নাফিয়ার মুখে ধরতেই নাফিয়ার চোখ গরম করে তার দিকে তাকালো। ঝগড়াঝাটি পরে হবে, আগে জলদি গেল বলেই জোর করে খাইয়ে দিল। নিহানের সবচেয়ে কাছের বন্ধু নির্জন হাসতে হাসতে বলল, বাপরে, বোমর্জি পোলাটাও কত রোমান্টিক হয়ে গেল, ভাবা যায়? ভাই, তোর থেকে তো বেশি টিপস নেওয়া যাবে আমার বিয়ে নিয়ে। নির্জনের কথায় অন্যরা হেসে উঠল। নিহান খেতে খেতে বলে, আমি তোর মতো আগে থেকে মেয়ে পটানোর হাজার হাজার টিপস দেখি নাই। যদি দেখতাম এতদিনে বউয়ের সাথে 4 বাচ্চার বাপও হয়ে যেতাম। নিহানের কথায় নাফিয়া সেই রকম বিষম খেল।
ওদিকে সকলে আবার অট্টহাসিতে ফেটে পড়ল। নিহান জলদি করে নাফিয়ার দিকে পানি এগিয়ে দিল। নাফিয়া ঢকঢক করে সবটা সাবার করে ফেলল। আহিরাকে এক ধমক দিয়ে বলে, ওই চোখে দেখিস না এখানে পানির অভাব? জলদি করে 1 লিটার পানির বোতল এখানে হাজির কর। তুই তো আরও বড় কানা, দেখোস না 2 জগ বড়া পানিগুলা? বউ পাইয়া তো মাথার বদ্ধ বুদ্ধিগুলো সব খাবারের সাথে হজম করে ফেলেছিস। আরে বোঝো না, বুড়ো বয়সে বিয়া কইরা এতদিনের স্বপ্ন মিটাচ্ছে। এ তো আমাগো ও নিয়ান না, পা তো আমার ছিলে গেল। উফ আমাগো, ছাড় ভাই, আমারে প্লিজ ছাড়। নির্ঝর অনুরোধের সুরে বলল। টেবিলের নিচ দিয়ে নিহান তার নাকড়া পড়া পা দিয়ে নির্ঝরের পায়ে জোরে চাপ দিয়ে আছে। নিহান নাফিয়াকে খাইয়ে দিতে দিতে বলে, কেন ছাড়বো? কর আরও বদনাম। আমি তো সামান্য পা ছোয়ালাম তোর পায়ে। হোয়াট সমস্যা? আচ্ছা যা ভাই, মাফ কর, আর কিচ্ছু বলবো না। তাও ছাড় আমারে প্লিজ ভাই। আমার মনে থাকবে তো? পাক্কা মনে থাকবে। নিহান পা সরিয়ে ফেলল। এবার হাসি ঠাট্টার মাঝে খাবারের পর্ব শেষ হলো। তুমি জিজ্ঞেস করেছিলে না কেন দেরি করেছিলাম? নিহানের কথায় কান্না থামিয়ে ফেলল নাফিয়া। মাত্রই তার মা বোনের থেকে বিদায় নিয়ে গাড়িতে বসলো নাফিয়া। কাঁদতে কাঁদতে চোখ নাক লাল হয়ে ফুলে গেছে, যা নিহানের একদমই সহ্য হচ্ছিল না। তাই উপায় না পেয়ে এই প্রসঙ্গ তুলল নিহান। নাফিয়া নাক টানতে টানতে বলে, কোথায় গিয়েছিলেন? নিহান উত্তরে মুচকি একটা হাসি দিয়ে তার পিছন থেকে অতীব সুন্দর একটা বড় ঝুড়ি বের করলো। ঝুড়ির ভেতর দেখা যাচ্ছে না উপরের রঙের কাপড়টার জন্য। কাপড়টি উপরটা আবার বিভিন্ন ফুলে সুসজ্জিত করা। নাফিয়া হা হয়ে গেল। অত্যন্ত সুন্দর এই ঝুড়িটি। নাফিয়া অস্পষ্ট সুরে বলে, কি আছে এটায়? নিজেই খুলে দেখো না। বলেই ঝুড়িটা নাফিয়ার দিকে এগিয়ে দিল। নাফিয়া টিস্যু দিয়ে চোখ মুছছে, ঝুড়িটা নিজের হাতে নিল। কাপড়টা ওঠাতেই নাফিয়া অবাকের চরম পর্যায়ে চলে গেল। ইনিও এবং তার পাশে আরেকটা বিড়াল চুপটি করে বসে আছে। ওই বিড়ালটার গলায় এবং কানে সুন্দর ডিজাইনের ফিতা দিয়ে ফুল বাঁধা। ইনুর গলায় টায়ের মতন একটা ফিতা আছে। বেশ সুন্দর লাগছে দুজনকে। নাফিয়া মুগ্ধ হয়ে দেখছে ওদের। সে ভুলেই গেল কিছুক্ষণ আগে সে তার মা এবং বোনের থেকে বিদায় নিয়ে শ্বশুর বাড়িতে যাচ্ছে। নাফিয়া মুচকি মুচকি হাসতে হাসতে বলে, বাগানের একটা কার্টুন বক্সে বিড়ালটাকে পেয়েছিলাম, তবে শরীরের বিভিন্ন জায়গায় চোট লেগেছিল, তাই তৎক্ষণাৎ ওদের দুটোকে নিয়ে হসপিটালে ছুটে। কিন্তু এই শহরের কোনো পশু হসপিটাল আমার চেনাই নাই। 2 ঘন্টা লেগেছে পশু হসপিটাল খুঁজে বের করতে। বের করার পরে গিয়েও ডক্টর পাইনি। এ হসপিটাল খুঁজে বের করতে এই ডক্টরের অপেক্ষায় আরও 2 ঘন্টা। 1 ঘন্টায় চেক আপ করে বিড়ালটা আবারও ঘুমিয়েছে অনেকক্ষণ। ওদের গাড়ি করে আনার সময় আবার লাগলো জ্যাম। মেজাজ খারাপ লাগে না বলো? ট্রাফিকে বসে থাকতে থাকতে আমি প্ল্যানিং করি ওদের সাজিয়ে তোমাকে চমকে দিব। তখন আবার গাড়ি ঘুরিয়ে এসবের ব্যবস্থা করলাম। তোমার ইনুর পার্টনারের চক্করে আমার বিয়েতে যেতেই দেরি হলো। নাফিয়া ফিক করে হেসে দিল। আহারে, বেচারা এই বিড়াল নিয়েই সারাদিন ছোটাছুটি করলো। তাহলে ফোন রিসিভ করেননি কেন? তখন বললাম না। ওপস, সরি, ভুলে গেছি। তবে যাই বলেন, এই বিড়ালটাও কিন্তু আরও কিউট। তা তো বটেই, তবে হ্যাঁ, ভুলেও এই 2টারে আমি আমার বাসর ঘরে ঢুকতে দিব না। ইনুকে তো একদমই না। নিহানের কথায় নাফিয়া হাসতে হাসতে পেটে খিল ধরে গেছে। ইনু আর তার পাশের বিড়ালটা বোকার মতন নাফিয়ার হাসি দেখছে। নাফিয়া অনেক কষ্টে হাসি থামিয়ে বলে, আচ্ছা তাহলে বলুন এই বিড়ালটার নাম কি দিব? তোমার ইনুর বউ, তাই তুমিই ঠিক করো। আচ্ছা ঠিক আছে, ভেবে নিই। বলেই নাফুয়া গভীর মনোযোগ দিয়ে বিড়ালটার দিকে তাকিয়ে আছে। বিড়ালটার চোখ বাদামি, গাল দুটো কেমন আবছা সুরমা রং, কপালেও সেম। বিড়ালটাকে পর্যবেক্ষণ করতে করতেই নাফিয়া আনমনে বলে ফেলল, মিনু। মিয়াও। নাফিয়া মুচকি হাসল। বাহ, বেশ সুন্দর নাম তো, ইনু মিনু। ইনু মিনুর কপালে হাত দিয়ে দিচ্ছে। ইনু মিনুর কাণ্ড দেখতে দেখতেই অবশেষে দুজনে বাড়িতে এসে পৌঁছালো। নিহান ঘুমাচ্ছে। তার অনুভব হচ্ছে তার নাকে কেউ সুরসুরি দিচ্ছে। সাথে সাথে নিহান বিকট শব্দে একটা হাঁচি দিয়ে উঠে বসলো। নিহানের বুকেই শুয়েছিল নাফিয়া। উঠে বসাতে নাফিয়ার মাথা কোলে আসতে ইনু গিয়ে পড়ল নাফিয়ার মুখ বরাবর। নাফিয়া এক চিৎকার দিয়ে মুখ থেকে থাবা দিয়ে ইনুকে সরিয়ে উঠে বসলো। নাফিয়ার জন্য দম আটকিয়ে আসছিল।
নিহান আর নাফিয়া একে অপরের দিকে তাকালো। এমন একটা সকালের জন্য কেউই আশা করেনি। দুজনের সামনে ফিরে দেখলো ইনু বসে তাদের কাণ্ড দেখছে। নিহান অবাক হয়ে বলে, এই ফাজিল বেড়ার ভেতরে আসলো কি করে? আমি কি করে জানবো? হঠাৎ খাটের নিচ থেকে খুটখুটানির আওয়াজ শুনতে পেল, যা ওরা গতকাল রাতেও পেয়েছিল। নাফিয়া আর নিহান বেডের নিচে চেক করে দেখলো মেনু চুপটি করে বসে আছে। এর মানে হাদারাম দুইটা কাল রাত থেকে এখানে আছে। হায় রে ফাজিল বিলাই, তোরে বউ দিছি যাতে আমার বউ আর আমাকে শান্তিতে থাকতে দিবি, তা না আবার তোর খোঁচানি শুরু। তোর কি সাথে বেয়াদব লম্পট বলি দিলি তো সকাল সকাল ঘুম হারাম করে। যা বের হ, তোর বউ সহ রুম থেকে বের হ। মিয়াও। তোর এই তিব্বতী ভাষা আমি বুঝি না ভাই। জলদি নিজের বউ নিয়ে ঘর থেকে বের হ, নয়তো বেলকনি দিয়ে তোরে ধাক্কা মেরে ফিক্কা মেরে ফালাই দিব। ইনু আগের মতন বোকার চাহনি দিয়ে তাকিয়ে আছে নিহানের দিকে। এদিকে নাফিয়া মুখ টেপে হাসছে। নিহান নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে ইনুকে এক হাতে নিয়ে আর এক হাতে একটা স্কেল নিয়ে মিনুকে গুটিয়ে বেটের নিচ থেকে বের করলো। মিনু বের হতেই দুটোকে একসাথে কোলে নিয়ে রুমের বাইরে রেখে নিহান ওদের মুখের ওপরই দরজা বন্ধ করে দিল। ইনু মিনু দুজনের মুখে বোকার মতন চাওয়াচাওয়ি করছে। নিহান দরজা লাগিয়ে পিঠ ফিরে গাল ফুলিয়ে বলে, তোমার বেয়াদব বিড়াল আর মিনু গতকাল আমাদের বেডের নিচেই বাসর সারছে, আর এদিকে বিয়ের প্রথম সকালে বজ্জাত মার্কা করে ছাড়লো। নিহানের কথা শুনে নাফিয়া এবার হো হো করে হাসতে হাসতে বিছানায় শুয়ে পড়েছে। নিহানের এবার নাকটাও লাল হয়ে গেল রাগে। কিছু না বলে ওয়াশরুমে ঢুকে গেল নিহান। এদিকে নাফিয়া আবার ব্ল্যাঙ্কেটের ভিতরে ঢুকে শুয়ে পড়ল। গত রাতের কথা মনে পড়তে লজ্জায় লাল হয়ে গেল। গতকাল বাড়ির পিছনে সুইমিং পুলে পা ভিজিয়ে বসে অনেকক্ষণ একাকী সময় কাটিয়েছে দুজন। নিহান তো তার নাকের সামনে থেকে নাফিয়ার হাত সরাতেই দেয়নি। সরাতে চাইলেই তার এক কথা, বউয়ের মেহেদির ঘ্রাণ নিতে দাও তো। এরপর বেশি রাত হয়ে গেলে চলে আসে রুমে। নাফিয়া যেন লজ্জা কাটাতেই পারছে না কিছুতেই। নিহান চুল মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হলো। বের হতে হতেই বলে, তোমার যে রাক্ষসের মতো নখ আছে তা জানলে আমি নিজেই তোমার নখ কাটে নিতাম। উফ, তোমার ঘাড় পুরো জ্বলে। বেশ হয়েছে, অসভ্যতামি করছেন তাই এগুলা ফ্রিতে পাইছেন। এখন বেশি বকবক করিয়েন না, ঘুমাবো। আচ্ছা ঘুমাও, তবে 10টার আগে উঠে যাবা, তারপর খেয়ে নিবে। ওকে? নাফিয়া চোখ খুলে নিহানের দিকে তাকালো। নিহান শার্ট পরেছে কিন্তু যাচ্ছে কোথায়? নাফিয়া ভ্রুকুচকে মৃদু স্বরে বলে, আপনি কোথায় যাচ্ছেন? কাজ আছে, যেতে হবে। আপনি বিয়ের জন্য ছুটি নেননি? আমি আবার কার থেকে ছুটি নিব? আমি কি জানি। আমাদের পলিটিশিয়ানদের কাজ বলতে রাত দিন নেই, যখন ইচ্ছে তখনই কপালে কাজ চলে আসে। বাট আই রেসপেক্ট মাই ওয়েক। কি? নাফিয়া কিছুই বলল না, মুখ গোমড়া করে নিহানের দিকে তাকিয়ে রইল। নিহান নাফিকে অনেক কষ্টে সামলিয়ে রুম থেকে বেরিয়ে গেল। দরজা খুলে ইনু বা মিনু কাউকেই দেখল না। নিহান যেন হাঁপ ছেড়ে বাঁচল। নিহান কয়েক পা এগোতেই তার ফোনে কল এলো। নিহান সেই কল রিসিভ করলো। হ্যালো, হ্যাঁ নির্ঝর বলো। ভাই, ইমরানের কয়েকটা লোককে ধরছি, আস্তে আস্তে এর পুরো দল আমাদের হাতের মুঠোয় চলে আসবে। ওয়াও, দ্যাটস গুড। শোনো, আমি শীঘ্রই আসছি, কেমন? মাত্র রওনা হলাম। হোয়াট? এই ছাড়া তো না, গতকাল বাসর রাত ছিল, প্রথম সকালে বউ ছাইরা এইসব কাজে তোরে আসতে বলছে কে? বউকে পেতে হলে বউয়ের সকল সেফটি আগে করে দিতে হবে। বউয়ের পিছে যেই লাগবে তাকে পেছন থেকে আস্তে করে সরিয়ে দেব। এখন রাখ, বের হচ্ছি। আচ্ছা, বাই। আল্লাহ হাফেজ। বলে নিহান কল কেটে দিল। নিহান কল কেটে দিয়ে মেন দরজার সামনে আসতেই দেখলো ইনু ঘাপটি মেরে বসে আছে। ইনুকে দেখে নিহানের মেজাজ বিগড়িয়ে গেল। বেয়াদব তো বেয়াদবই হয়। একদিন বাইরে নিয়ে গেছি দেখে প্রতিদিন কি নিয়ে যাব নাকি ভাই? তোর বউ কই বেয়াদব ইনু? তোর কি 3 তালাক দিয়ে অন্য বিলায়ের সাথে পালাইছে? পালানোরই তো কথা, তুই তো বউরে ফালায় আমার পিছে দৌড়াস। এখন সর সামনে থেকে, নয়তো জুতোটা খুলে ডিরেক্ট তোর নাক বরাবর মারবো। বউ আয়না দিছি কি পুনরায় আমাকে জ্বালাইতে? উফ, তাও এই বেয়াদবটা দরজার সামনে থেকে সরছে না। সার্ভেন্টকে ডাকতেই একজন সার্ভেন্ট এসে হাজির। এই বিড়ালটাকে সরিয়ে ছাদে রেখে দরজায় তালা লাগাই দিয়ে আসো। সার্ভেন্ট সম্মতি জানিয়ে ইনুকে দরজা থেকে সরিয়ে আনলো। ইনুকে সরাতে নিহান ধপাধপ পা ফেলে বাইরে চলে গেল। নিবিনের ঘুমের মধ্যেই মনে হচ্ছে কেউ তার পায়ের তালুতে সুরসুরি দিচ্ছে। সে ঘুমের মধ্যে হেসে উঠে বসলো। হঠাৎ কি মনে পড়তে সে তৎক্ষণাৎ চোখ খুলল আর এদিক সেদিক তাকালো। না, কেউ তো নেই।
তাও কে তারে এমন সুরসুরে দিচ্ছে। নিবিড় পা থেকে কম্বল সরাতেই দেখলো মিনু তার পায়ের তালাতে গুতাগুতি করছে। এটা দেখে নিবিড়ের চেহারা দেখার মতন ছিল। সে চিল্লিয়ে সার্ভেন্টকে ডাকলো। সার্ভেন্ট আসতেই নিবিড় বলল, আজাইরা বিড়ালকে এখান থেকে সরিয়ে ছাদে রেখে তালা লাগিয়ে দিয়ে আসো তো। আয় হায়, কিছুক্ষণ আগে তো বড় সাহেবও এই একই আদেশ দিয়ে গেল আমায়। এত কিছু জানি না, জলদি সরাও, এর জ্বালায় আমার ঘুমের 12টা বেজে গেছে। সার্ভেন্ট সম্মতি জানিয়ে মিনুকে নিয়ে চলে গেল। আর নিবিড় আবারও ধপ করে শুয়ে পড়লো এবং ঘুমিয়েও গেল। স্যার মাফ করেন, আমি সত্যি কিছু জানি না। আচ্ছা তাই, মাদক সাপ্লাই তো তোরাই দেশের ফার্স্ট রান লাভ করেছিস, আবার বলিস জানিস না। বলে নিহান ভাঙা কাজটা আবার লোকটার হাতে ঢুকিয়ে দিল। লোকটা ঘর কাঁপিয়ে চিৎকার দিয়ে উঠল। নির্ঝর দুহাত বুকে গুজে চুপচাপ বিনোদন নিচ্ছে। নিহান কথা বের করার জন্য বেশ ভালোই ফন্দি করেছে। জিনিয়া সাজিদকে ফোন দিল। বেচারি নিজের সাথে সারা রাত যুদ্ধ করে অবশেষে নিজের মনে সাহস জুগিয়ে সাজিদকে ফোন দিল। সাজিদ ঘুমের ঘোরে কল রিসিভ করে ঘুমু ঘুমু কণ্ঠে বলল, হ্যালো, কে? সাজিদের এমন ভয়েসে জিনিয়া যেন মুগ্ধ হয়ে গেল। জিনিয়া চুপ, কিন্তু সাজিদ ওপাশ থেকে হ্যালো হ্যালো করেই চলেছে। সাজিদের কথায় জিনিয়ার ধ্যান ভাঙতেই থতমত খেয়ে বলল, কাল বিয়েতে আসেননি কেন? সাজিদ চোখ খুলল। কান থেকে ফোন সরিয়ে স্ক্রিনে তাকিয়ে দেখে আননোন নাম্বার। আবার ফোন কানে দিয়ে ভ্রু কুচকে বলল, তুমি কি নাভিহার বোন? হ্যাঁ, আমি জিনিয়া। মুচকি হেসে বলল জিনিয়া। জিনিয়ার হাসি সাজিদের কানে আসলো। সাজিদ কিছুটা নরম সুরে বলল, কাল হুড সিক্রেট মিটিং করেছিল, বস ছিল না, তাই আমাকে মিটিংয়ে অ্যাটেন্ড করতে হয়েছিল। কাল না শুক্রবার ছিল? তাহলে কিসের অফিস, কিসের মিটিং? হুট করে দেশের বাইরে থেকে ক্লায়েন্ট চলে এসেছিল, তাই আর কি। ও আচ্ছা, বুঝলাম। এভাবে আরো কিছুক্ষণ কথা বলল দুজনে। বেশ কিছু দিন কেটে গেল। এখানে থেকে যেন সবাই আমার উপর ঝাল তুলছে। বাসায় যাও, অল্প অল্প খেতাম, এখানে তো জোর করে অনেক খাবার খাওয়ায়। এদেরকে আমায় মুটকি বানানোর প্ল্যান নাকি? বিশেষ করে নেতা সাহেব, উনি আসলে তো এক গামলা খাওয়াতেও প্রস্তুত। এত খাইয়ে কি হবে বুঝি না। সেদিন বেশি খেতে না পেরে বমি করে দিয়েছিলাম একেবারে নিহান সাহেবের গায়ে। ভাবলাম আমায় বকবে, তা না, উল্টো আরও খাইয়ে সুপারি মুখে দিয়ে দিছে। বমি করানি টুস শব্দও করেনি। ইনু আর মিনু তো দুই ভাইয়ের সাথে চিপকায় থাকে। ইনু জ্বালায় নেতা সাহেবকে আর মিনু জ্বালায় নিবিড় ভাইকে। মিনুর জ্বালায় নিবিড় ভাই 1 মাস আগে থেকেই অফিস জয়েন করেছে। এই নিয়ে বাসায় হাসাহাসি শেষ নেই। এদিকে হিতকেও আজরান ভাইয়া দিয়ে গেছে। উনি নাকি কিছু কাজে কয়েক মাসের জন্য দেশের বাইরে যাচ্ছেন, তাই নিহান ভাইয়া হিতকে আমাদের কাছে রেখে দিয়েছে। ইভেন আমাদের পড়াশোনাও বাকি আছে। সামনের সপ্তাহে আমরা আবার ভার্সিটি যাওয়া শুরু করব। এদিকে নেতা সাহেব সারাদিন বিজি থাকলেও ঠিকই সময় বের করে আমার সাথে একাকী সময় কাটায়। মাঝে মধ্যে তো রাতের বেলাতেই সবার আড়ালে আমরা ঘুমন্ত শহর ঘুরে বেড়াই। ভালোই যাচ্ছে আমাদের বিবাহিত জীবন। ওনার মতো স্বামী পাওয়া ভাগ্যের বিষয়। সেদিন ভার্সিটি থেকে আমি আর হিত হেঁটে হেঁটে ফিরছিলাম। তখনই রোডে চোখ যেতেই থমকে গেলাম। রোডে মানুষ জড়সড় হতেই আমি হিতকে নিয়ে সেখানে দৌড়ে গেলাম। এক মাতাল লোক রোডে বেপরোয়াভাবে হাঁটছিল। তখনই তার সামনে থেকে এক গাড়ি চলে আসলো। সেই গাড়ি লোকটার সাথে লাগার আগেই লোকটা ভয়ে অজ্ঞান হয়ে পড়ে গেল। আমি আর হিত সেই লোকটার দিকেই ছুটছি। জানি না ওই লোকটার প্রতি কেন আমাকে টানছে। হিতকে বললাম ড্রাইভার শামসুর চাচাকে ফোন করে যেন ইমিডিয়েটলি এখানে আসতে বলে। হিত মাথা নাড়িয়ে ব্যাগ থেকে ফোন বের করে ডায়াল লিস্টে ঢুকলো। আমি হিতকে রেখেই ভিড় ঠেলে লোকটার কাছে আসলাম। লোকটা উবু হয়ে থাকায় কয়েকজন চাচার মাধ্যমে তাকে সোজা শোয়ালাম। লোকটার চেহারার দিকে তাকাতেই আমি যেন স্থির হয়ে গেলাম। বুকের ভেতরটা যেন দুমড়ে মুচড়ে যাচ্ছে আমার। হাত পা অনবরত কেঁপে উঠছে আমার। চোখে অশ্রুর লীলা খেলা। একসময় বাবা বলে চিল্লিয়ে উঠলাম। কেবিনের সামনে পায়চারি করছে নিহান আর নির্ঝর। ভিতরে জামিন রহমানের চিৎকার হচ্ছে। নাফিয়ার মা অদরে মিসেস চৌধুরী কাঁধে হেলান দিয়ে বসে আছে। নাফিয়ার সাথে জিনিয়া এবং নাহিদা আছে। তাদের কেবিনে অপোজিটে সিফাত চৌধুরী দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। নিবিড় মিটিংয়ের জন্য হসপিটালে আসতে পারেনি। নিহানের ফ্যানেরা হসপিটালের নিচে চেঁচাচ্ছে। এইসব চেঁচামেচি নিহানের কানের বিষের মতন লাগছে। তাই সে বডিগার্ডদের জানিয়ে দেয় যেন তারা এই হসপিটালের সামনে চেঁচামেচি না করে। এতে করে পেশেন্টের ক্ষতি হবে। কিছুক্ষণ পর ডক্টর বেরিয়ে আসলো। ডক্টর বেরিয়ে আসতে সিফাত চৌধুরী আর নিহান এগিয়ে গেল তার কাছে। পেশেন্টের অবস্থা যে খুব একটা ভালো তা আসলে জোর দিয়ে বলতে পারছি না। দীর্ঘদিন তাকে ড্রাগস দেওয়া হতো, মানসিকভাবে অনেক অত্যাচারও করা হয়েছে।
তাই সে নিজের উপর ভারসাম্য হারিয়ে ফেলে। তাকে বেশ কিছু মাস চিকিৎসার মধ্যে রাখতে হবে। আপনি যা করার করুন ডক্টর, টাকা পয়সা নিয়ে চিন্তা করবেন না, আপনি শুধু আমার বন্ধুকে সুস্থ করে দিন। দেখুন, আপনাদের সাথে টাকা পয়সার তুলনা করবেন না। সুস্থ করতে পারে মহান আল্লাহ তাআলা, এখানে আমাদের কোনো হাত নেই। আমরা তো চিকিৎসা দেই মাত্র। দোয়া করুন আর আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব ইনশাল্লাহ। ডাক্তারের কথায় নিহান মুগ্ধ হলো। ডক্টরটি তাদের পার্সোনাল ডক্টর, তাই বেশি সমস্যা হচ্ছে না। তখনই নাফিয়ার মা দৌড়িয়ে ডক্টরের সামনে এসে বলে, ডাক্তার সাহেব, আমি কি আমার স্বামীর সাথে দেখা করতে পারবো? জি পারেন, তবে এখন না, উনি এখন ঘুমাচ্ছেন। ঘুম থেকে উঠলে তার খাবারের ব্যবস্থা করবেন। আচ্ছা। ডক্টর মুচকে এসে চলে গেল। জামিনের জন্য ভালো মন্দ খাবারের ব্যবস্থা করার জন্য নাফিয়ার মা তৎক্ষণাৎ মিসেস চৌধুরীকে নিয়ে ছুটল বাড়ির দিকে। নিহান গিয়ে নাফিয়ার পাশে বসলো। নিহান বসতেই নাহিদা উঠে গেল চিনিয়াকে নিয়ে। নিহান নাফিয়ার হাতে হাত রেখে আশ্বাস দিয়ে বলল, বাবা ভালো হয়ে যাবে নাফি। উনি এতদিন আমাদের ছেড়ে কোথায় ছিল? নির্বাক হয়ে প্রশ্ন করলো নাফিয়া। নিহান চুপচাপ তাকিয়ে থাকলো নাফিয়ার দিকে। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, সময় হলে সবটা জানতে পারবে। এখন তুমি নাহিদাকে নিয়ে বাড়িতে যাও, জিনিয়াকেও নিয়ে যাও, এখানে থাকাটা ঠিক হবে না। থাকি না এমন করে কেন? আমি যাব না। নিহান অনেক জোরাজোরি করার পরেও নাফিয়াকে বাড়িতে পাঠাতে পারল না। তাই উপায় না পেয়ে সেখানেই গাল ফুলিয়ে থম মেরে বসে রইল। আর এদিকে নাফিয়া ভাবছে কখন তোর বাবা ঘুম থেকে উঠবে, তখন তাকে দেখবে। অবশেষে সকলের অপেক্ষা শেষে জামিন রহমানের ঘুম ভাঙল। প্রথমেই ঢুকলো নাফিয়ার মা এবং সিফাত চৌধুরী। জামিন রহমান চোখ ঘুরিয়ে ঘুরিয়ে এদিক সেদিক দেখছে। নিজের অযত্নে চুলগুলো উস্কো খুস্কো, পাকা দাড়ি এলোমেলো, চেহারা দেখেই বোঝা যাচ্ছে কত রাত ঘুমায়নি, ঠিক মতন খায়ওনি। জামিন রহমানের এই অবস্থা দেখে নাফিয়ার মা ভিতরে ভিতরে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু কিছুই করার নেই। ডক্টর বলেছে তাকে আগে স্বাভাবিক হাসি খুশি রাখতে হবে, কারণ উনি আগেই মানসিকভাবে ভেঙে পড়েছেন। তাই নাফিয়ার মা নিজের চোখের জল আড়ালে রেখে ঠোঁটে হাসি ঝুলিয়ে রেখেছে। অবশেষে জামিন রহমান নাফিয়ার মায়ের দিকে তাকালো। তার চাহনিতে নাফিয়ার মায়ের বুকটা ধুপ করে উঠল। জামিন আধা আধা কণ্ঠে বলে উঠল, রনিয়া রহমান এগিয়ে গেল জামিন রহমানের দিকে। জামিন আধা আধা কণ্ঠে বারংবার রনিয়া রহমানকে ডেকে চলেছে। কিছুক্ষণের মধ্যে নাফিয়া কেবিনে প্রবেশ করলো। জামিন রহমান, রনিয়া রহমান এবং সিফাত চৌধুরীর সাথে হেসে হেসে কথা বলছে। বাবার এরূপ অবস্থা দেখে নাফিয়া চোখ বেয়ে টুপ করে জল গড়িয়ে পড়ল। জামিন রহমানের তখনই কেবিনের দরজার দিকে খেয়াল গেল। জামিন রহমান বালিশের সাথে হেলান দিয়ে বসেছেন। নাফিয়াকে সে চিনতে পারেনি। মা, কিছু কি দরকার এখানে? জামিন রহমানের কথায় রনিয়া রহমান এবং সিফাত চৌধুরী দরজার দিকে তাকালো। রনিয়া রহমান নাফিয়ার থেকে চোখ ফিরিয়ে জামিন রহমানকে আস্তে করে বলে, জামিন, ও আমাদের বড় মেয়ে শিফা। রনিয়ার কথায় নির্বিকার হয়ে নাফিয়ার দিকে তাকালো। কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে হাতে গিয়ে তার বুকে আসতে ইশারা করে। নাফিয়া আবার কেঁদেই দিল। কাঁদতে কাঁদতে বাবাকে গিয়ে জড়িয়ে ধরল। তুমি এতদিন কই ছিলে বাবা? আমাদের কি মনে পড়েনি? এই যে দেখো আমাকে, আজ এত বড় হয়ে গেলাম তাও তোমায় পাইনি। তুমি খুব পচা, খুব। এরকম নানান অভিযোগ করে নাফিয়া তার বাবার বুকে। এত অভিযোগ শুনে জামিন রহমানের বেশ শান্তি লাগছে। রনিয়া মেয়েকে সরাতে চাইলেও জামিন চোখের ইশারায় থামিয়ে দিল। এত বছর পর নিজের সন্তানকে বুকে পেয়েছে, সে তার চেয়ে বড় শান্তি আর কি আছে? নাফিয়া থামতে জামিন জিনিয়াকে দেখতে চাইল। জিনিয়া এসে একইভাবে বাবার বুকে চুপটি মেরে বসে রইল। আর রাগ করে থাকিস না আমার মায়েরা, সুস্থ হলে কান ধরবো, তোদের জন্য নিজে রাঁধবো, তবু অভিমান করিস না। আমি যে তোদের সন্তান, মাতা সন্তানের উপর রাগ করে থাকে। জামিন রহমানের শেষের কথায় নাফিয়া আর জিনিয়া ফিক করে হেসে দেয়। দরজায় হেলান দিয়ে বাবা মেয়েদের খুনসুটি দেখছে নিহান, আর তার পাশে নির্ঝর। আঙ্কেলকে কি এখন জিজ্ঞেস করবি নাকি আরো কিছুদিন পরে? কিছুদিন পরে জিজ্ঞেস করাটাই ভালো। আঙ্কেলের অবস্থার উন্নতি এখনো হয়নি, তার রেস্ট এবং মানসিক শান্তির প্রয়োজন। আল্লাহ জানেন ওই জানোয়ারগুলো আঙ্কেলকে কি অবস্থায় রেখেছে এত বছর। একবার এই আমির আর তার ওর বাপ ইমরানকে হাতের নাগালে পাই, তারপর দেখিস ওদের কি হাল করি। তা না হয় বুঝলাম, তবে ভুল করেও এই এলাকা ওদের সাথে লড়তে যাস না। আমার চাচ্চুর হেল্প নিবি, উনি কিন্তু ওসি,
ওনাকে কাজে লাগিয়েই যা করার করতে হবে। হ্যাঁ, তুই তাহলে তার সাথে যোগাযোগ করে বুঝা, বাকিটা আমি দেখছি। ওকে। বলে নির্ঝর তার পকেট থেকে ফোন বের করতে করতে বেরিয়ে গেল। সিফাত নিহানকে দেখতেই ডেকে পাঠালো। সিফাত চৌধুরী নিহানের কাঁধে হাত রেখে বলে, এ হলো আমার বড় ছেলে নিহান আফরান, সাথে আর একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? আমার বড় ছেলের সাথে তোর বড় মেয়ের বিয়ে দিয়েছি। এর মানে বুঝতেই পারছিস আমাদের সম্পর্কের আরেক নাম হলো, সেটা হলো আমরা দুইজন বিয়াই। জামিন অবাক হয়ে মেয়ের দিকে তাকালো। নাফিয়া মাথা নিচু করে বসে আছে। তারপর জামিন সাহেব হেসে বলে, ওরে রে, কি খুশি সংবাদটা না দিলি তুই বন্ধু, একেবারে আত্মীয়তা হয়ে গেল। বলেই জামিন রহমান আর সিফাত চৌধুরী দুই বন্ধু একে অপরকে জড়িয়ে ধরল। নাফিয়া নিহানের দিকে আর চোখে তাকাতে নিহান ফ্লাইং কিস দিল। নাফিয়া চোখ গরম করে তাকিয়ে অন্যদিকে ফিরে গেল। নাফিয়ার কাণ্ডে নিহান হেসে ফেলল। সকলের আড়ালে জিনিয়া কেবিন থেকে বেরিয়ে গেল। বের হতেই সে সাজিদের মুখোমুখি হলো। সাজিদ আর জিনিয়া একে অপরকে দেখে অবাক্যে চরম পর্যায়ে চলে গেল। পাশ থেকে নিবিড় ডাকতে জিনিয়ার ধ্যান ভাঙল। আরে জিনিয়া, আঙ্কেলের কি অবস্থা? জি ভাইয়া, ভালো আছে। ও আচ্ছা। আর সাজিদ? ও হ্যাঁ, তোমাদের পরিচয় করে দিই। সাজিদ, এ হলো জিনিয়া, আমার ভাবির একমাত্র বোন। আর জিনিয়া, ও হলো সাজিদ, আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। জিনিয়া আরেক দফা অবাক হলো নিবিড়ের কথায়। নিবিড়ের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সাজিদ, আর তাকেই সাজিদ এতদিন বস বস করছিল। এবার জিনিয়ার কাছে সবটা জলের মতন পরিষ্কার হলো। ভদ্রতার খাতিরে সাজিদ আর জিনিয়া দুজনকেই হাই হ্যালো বলল। নিবিড় ফলমল নিয়ে ভিতরে চলে গেল। জিনিয়া অবাক হয়ে বলে, আপনি পিচ্ছি? দেখেন, এখন পিচ্ছি ডাকবেন না। আর কিছুদিন পর কলেজে অ্যাডমিন নিব, আর আপনি আমাকে পিচ্ছি বলছেন। পিচ্ছি তো কি বলতাম, যার বয়ফ্রেন্ড বড়, তার গার্লফ্রেন্ড এত ছোট? বেশি হচ্ছে কিন্তু। হলে হোক, আমার কি। আর তোমাকে বলছি না মাথায় কাপড় দিয়ে বের হবা? কেন কেন বের হব? আমি তো পিচ্ছি, আমার মতো পিচ্ছির দিকে কেই বা নজর দিবে? হ্যাঁ। এবার সাজিদ রেগে গেল জিনিয়ার কথায়। দুজন আবার লেগে গেল। 1 মাস হলো ওদের রিলেশনশিপের। প্রপোজ কেউ করেনি, তবে কিভাবে যেন সেটিং হয়ে গেল। তবে একদিন সাজিদ বলে ফেলেছিল, আমার গার্লফ্রেন্ড হবা। ব্যাস, ওখান থেকেই শুরু। ইরিন ফোন বিছানায় ছুঁড়ে ফেলল। ইরিনের এমন রাগ থেকে এক প্রকার ছুটে আসলো ইরিনের মা। কি হলো মা, এইভাবে ফোন ফেললি কেন? তোমার ভাইয়ের মেয়ে আমার সাথে চিট করেছে। হাই হাই, কি বলছিস? কি রে, এটা কি হলো? নিহানের নাম্বারের জায়গায় অন্য এক ছেলের নাম্বার দিয়ে দিয়েছে। আমি এতদিন আরেক ছেলেকে ডিস্টার্ব করছি মা। খবরদার, আর জীবনেও যদি ভাইয়ের বাসার চৌকাঠে পা রাখো, যদি আহ্লাদ করে যেতে চাও, জম্মের মতো বাড়ি ছেড়ে চলে যাব। বলে হনহন করে বেরিয়ে গেল ইরিন। তার ফুপি মাথায় হাত দিয়ে ধপ করে বিছানায় বসে পড়ল। এটা কি হলো? নাফি, তোমাকে আমি লাস্ট বারের মতো বলছি, বাসায় চলো। আরে ধুর, কি মেয়ে করছো? ওই মেয়ে আমার সাথে জাস্ট সেলফি তুলতে আসছিল, এই সামান্য বিষয়ে ঝগড়া করে তুমি এই বাসায় চলে আসবা? অদ্ভুত। আর একটা কথা বললে থাপ্পড়ে তোরে বালতিতে চোবাবো। তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে লিভিং রুমে এসে হাজির হ, নইলে আমি কি জিনিস তোরে দেখায় দিব। বলে নিহান বেরিয়ে গেল। দুজনের কথোপকথন জামিন রহমান আর রনিয়ার রুম থেকে শুনে মুখ টিপে হাসছে। নিহান যে কেমন বউ পাগলা তা তাদের বুঝতে বাকি নেই। কিছু হলে কাঁধে ব্যাগ নিয়ে নাফিয়া তার বাবার কাছে চলে আসে। আর নিহান মানিয়ে যেতে না পারলে ধমকিয়ে থাপড়িয়ে তার বাড়িতে নিয়ে যায় নাফিয়াকে। জামিন রহমান ফেরার 15 দিন আগেই জিনিয়াকে নিয়ে রনিয়া আবার তাদের বাড়িতে উঠেছিল। এখন বাড়ির আগের চেয়েও দ্বিগুণ চকচক করে। নাফিয়া মুখটা পাঁচের মতন করে রুমে ঢুকতেই রনিয়া রহমান এবং জামিন রহমান হাসি চেপে ফেলে। নাফিয়া মুখ গোমড়া করে বলে, তোমরা একটু বুঝাও না ওনাকে যে আমি রেগে আছি। আচ্ছা বুঝাবো, তুই গিয়ে ব্যাগ গুছিয়ে রাখ। এর মানে তোমরাও আমাকে দূরে ঠেলে দিচ্ছ? এটা কিন্তু ঠিক না আম্মু। বাবা, আমি এ বাড়িতে থাকলে কি তোমাদের খাবারের আর কারেন্টের বিল বেশি যাবে? গাল ফুলিয়ে বলল নাফিয়া। জামিন রহমান হেসে দেয় নাফিয়ার কথায়। মারে, তুই এখন বিবাহিত, তোর এখন সংসার আছে, আর নিহানেরও তোর প্রয়োজন পড়ে। ছেলেটা দিন রাত খাটে, আর তুই তার সাথে রাগ করে একারে চলে আসিস? এটা কি ভালো দেখায় বলতো? তোর মায়ের সাথে আমিও সংসার করেছি, আমাদের মাঝেও খুনসুটি থাকে,
তাই বলে সে তো আমার ছেড়ে যায় না। রাগারাগি ভালো, কিন্তু ছেড়ে চলে যাওয়াটা ভালো না, বুঝছিস? নাফিয়া মাথা নাড়ায়। জামিন রহমান হেসে বলে, এই তো আমার লক্ষ্মী মা, এখন যা, গিয়ে রেডি হয়ে আয়। আমার চিকিৎসা শেষ হোক, তারপর তোর জন্য সারপ্রাইজ প্ল্যান করব। জামিন রহমানের কথায় নাফিয়ার চোখ মুখ চিকচিক করে ওঠে। সে দ্রুত গিয়ে জামা কাপড় গুছিয়ে রেডি হয়ে নেয়। নিহান আসতে বাবা মায়ের থেকে বিদায় নিয়ে নিহানের সাথে বেরিয়ে পড়ে। নাফিয়ার রাগ ভাঙতে নিহান রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে ফুচকার আইসক্রিমও খাওয়ায় তাকে। এতে নাফিয়ার রাগ ফুলস হয়ে যায়। নিহানের এই বিষয়টা বেশ ভালো লাগে। নাফিয়াকে খুশি করতে দামি কিছু লাগে না, সে অল্পতেই সন্তুষ্ট। নির্ঝর তোর চাচ্চুকে নিয়ে ইমিডিয়েটলি জামিন আঙ্কেলের বাড়িতে নিয়ে আয়, আমিও সেখানেই যাচ্ছি। যে করেই হোক আজই এই ইমরান আর আমিরের ব্যবস্থা নিতে হবে। ওকে বস, তুই যা, আমিও আসছি। ওকে। বলে নিহান ফোন কেটে ড্রাইভিংয়ে মনোযোগ দিল। নিহানের পাশেই বসে আছে নাফিয়া। নাফিয়া সব জেনেছে, কি করে তার বাবাকে অপহরণ করে এতদিন বন্দি করে রেখেছিল। সাথে এও জেনেছে ইমরানের ছেলে আমিরের তার উপর কুনজর ছিল। জামিন রহমান এখন মোটামুটি সুস্থ, তাই নিহান আর দেরি করতে চাইছে না। ইনু আর মিনু পিছন সিটে দৌড়াদৌড়ি আর ধস্তাধস্তির উপরে আছে। নাফিয়া ধমক দিলেই দুটো একদম চুপ মেরে বসে থাকবে। তার কিছু সময় পর আবার খামচা খামচি শুরু। পুরো রাস্তায় দুটোকে ধমকাতে ধমকাতে নাফিয়া ক্লান্ত। কে বলবে এরা জামাই বউ? অবশেষে দুজনেই নাফিয়ার বাড়িতে এসে গাড়ি থামালো। নাফিয়া গাড়ি থেকে নেমে ইনু মিনুকে একটা ঝুড়িতে নিয়ে ভিতরে চলে আসলো। জিনিয়া তো ইনু মিনুকে দেখে বেশ খুশি হলো। নাফিয়ার হাত থেকে ঝুড়িটা নিয়ে এসে নিজের ঘরে চলে গেল। নাফিয়া আর নিহান চলে গেল জামিন রহমানের রুমে। ঘরে রনিয়া রহমান এবং জামিন রহমান গল্প করছে। নিহান আর নাফিয়াকে দেখে দুজনেই চমকে উঠল। আরে আরে, হঠাৎ জামাই বাবা, নাফি তোরা? কোনো সমস্যা হয়নি তো? না মা, তেমন কিছু না। আমরা এসেছি বাবার অপহরণের পিছে কে আছে সেই বিষয়ে প্রশ্ন করতে। নিহানের কথায় রনিয়া রহমান জামিন রহমান উভয়ের মুখ কালো হয়ে গেল। রনিয়া রহমান এতদিন পর স্বামীকে পেয়ে সেসব বিষয় একদম ভুলে বসেছিল। ভাগ্যিস মনে করালো ওরা। রনিয়া রহমান এবার জিজ্ঞাসা দৃষ্টিতে জামিন রহমানের দিকে তাকালেন। জামিন রহমান একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, হ্যাঁ বলবো, আজ সব বলবো। অনেক হয়েছে লুকোচুরি খেলা, আর সম্ভব না। বলেই জামিন রহমান থামলেন। জামিন রহমান থামতেই নির্ঝর তার চাচুকে নিয়ে হাজির। উনি লাঠি ঘোরাতে ঘোরাতে মাথা থেকে পুলিশ ক্যাপটি খুলতে খুলতে বলল, আমি কি বেশি দেরি করে ফেললাম? জামিন রহমান নির্বাক হয়ে অফিসারের দিকে তাকালো। পুলিশ কেন তার বাসায় আসলো তাই তার বোধগম্য হচ্ছে না। নিহান জামিন রহমানের বিস্ময় বুঝতে পেরে হেসে বলে, চিন্তিত হবেন না বাবা, আমি ওনাকে এনেছি। উনি আপনার সকল ঘটনা শুনবে এবং রেকর্ড করবে। তারপরের কাজ আমি সারছি। আর চাচু, আপনি সোফায় গিয়ে বসেন। অফিসার সম্মতি জানিয়ে সোফায় বসলো আর তার পাশে নিহান। নাফিয়া একটা চেয়ার এনে দিতে নির্ঝর সেটাই বসলো। নাফিয়া চেয়ার দিয়ে মায়ের পাশে বিছানার কোণে বসলো। অফিসার রেকর্ডার চালু করে বলল শুরু করতে। জামিন রহমান কিছুটা সময় নিয়ে বলা শুরু করলেন, আমি একজন সরকারি সিক্রেট এজেন্সি ছিলাম। তার মধ্যে রেলমন্ত্রীর সাথে আমার বেশ ভালো হয়। উনি আমাকে কোনো কাজ দিলেই আমি তো করতাম। একসময় খুব গোপনে জানতে পারলাম ইমরান একজন নারী পাচারকারী। অনেক সহজ সরল গ্রামের মেয়েদেরকে চাকরি দিবে বলে শহরে নিয়ে আসতো। তারপর সেই মেয়েদের ওপর বিভিন্নভাবে অত্যাচার করে ভারতে পাচার করত। বিষয়টা আমি প্রথমে বিশ্বাস করিনি, তাই এক সরকারি সহায়তা নিয়ে ইমরানের নেক্সট টার্গেট মানে এই গ্রামেকে নিয়ে ছদ্মবেশে চাপটি মেরে বসে পড়লাম। সে ঠিকই আমার ধারণা ভুল প্রমাণিত করে গ্রামে চলে আসলো। তখন আমি নিজে প্ল্যান করি এই ইমরানের বিরুদ্ধে সকল প্রমাণ জোগাড় করার জন্য। সেই ছদ্মবেশ নিয়ে ইমরানের সাথে বিভিন্ন অজুহাতে ওর বিজনেসে পার্টনার হয়ে গেলাম। আস্তে আস্তে সে তার সকল কুকর্ম ফাঁস করতে থাকে, আর আমিও সেইগুলো প্রমাণ হিসেবে খোঁজ নিতাম, এক গোপন জায়গায় রেখে দিই। একসময় সহ্য না করতে পেরে নিজে আসার পরিচয় ইমরানের কাছে গিয়ে দেই। যদি সে এসব আবার করে তাহলে তার ব্যবস্থা আমি নিজেই করব, কারণ আমার কাছে যথেষ্ট প্রমাণ ছিল। বলেই জামিন রহমান থামলো। সকলে উৎসুক হয়ে ওনার দিকে তাকিয়ে আছেন। জামিন সাহেব লম্বা শ্বাস নিয়ে আবার বলা শুরু করে, আমার হুমকিতে তার এই পাচার করার কয়েক মাস বন্ধ রাখছিল। সরকারের নানান কাজে
আমাকে সব সময় এদিক ওদিক ছুটতে হতো। তাই ইমরান বেশ ভালো করেই জানে। তো তিনি একদিন বলল যে অন্য দেশে কয়েকটা বছর একটা মিশন আছে, আমাকে সেখানে যেতে হবে। আমার মনের প্রথমেই প্রশ্ন জাগছিল, সরকার ছেড়ে ইমরান কেন তাকে এই কথা বলল। পরে সরকারের আদেশ মেনে আমিও ছুটে গেলাম সে ভিন্ন দেশে। হয়তো জীবনের সবচেয়ে বড় ভুল সেই দিনে করেছিলাম, যেদিন গিয়ে বুঝলাম ইমরানের এটা একটা ফাঁদি ছিল, আমাকে তার রাস্তা থেকে সরানো। সেখান থেকে ও জানলাম ইমরান শুধু নারী পাচারকারী নয়, একজন মাদক ব্যবসায়ীও। সেদিন আমি আর বসে না থেকে 6 বছরের জায়গায় 4 বছরের মাথায় আমি দেশে ফিরে আসার সিদ্ধান্ত নেই। কিন্তু দেশ ফিরলেও পরিবারের মুখ দেখতে পারলাম না। ইমরান প্ল্যান করে আমাকে কিডন্যাপ করেছে, প্রতিদিন নানানভাবে অত্যাচার করত। এক পাশে এই অত্যাচার থেকে বাঁচতে পারলাম 20 দিন, কারণ সে চেয়েছিল যেন আমি বেঁচে থাকি। আমি যদি মরে যাই তাহলে তার সকল প্রভুগুলো ফিরিয়ে ফেলবে। অত্যাচার করতে করতে আমার এমন অবস্থা করেছে, তবু আমি মুখ খুলিনি। কোথায় রেখেছি তার প্রমাণগুলো? এগুলোর জন্য ইমরান যেন আমার চিৎকার দিত, তেমনি অত্যাচার করত। এমনই দিন গেল, 3 থেকে 4 দিন না খেয়ে অজ্ঞান অবস্থা পড়েছিলাম। বলেই জামিন রহমান 2 আঙুল দিয়ে নিজের চোখের কোণা মুছল। রনিয়া রহমান আঁচলে মুখ বুজে নিঃশব্দে কাঁদছে, আর নাফিয়া চোখ দিয়ে অযোধ্যারায় জল গড়িয়ে পড়ছে। কত কষ্ট দিয়েছে মানুষটাকে এতগুলো বছর। যখন কোনো কিছুতেই কিছু হচ্ছিল না, তখন আমাকে সিরিয়াসের মাধ্যমে জোর করে ড্রাগ দেওয়া হয়েছে। এই যে আমার হাতে এই ড্রাগটার প্রমাণ। বলে জামিন রহমান নিজের হাতগুলো সামনে এগিয়ে দেখালো। উজ্জ্বল শ্যামা হাত দুটো শুয়ের দাগগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। নির্জত তৎক্ষণাৎ তার কাঁধে থাকা ডিএসএলআর ক্যামেরা দিয়ে হাতের দাগগুলোর ছবি তুলে নিল। এত অত্যাচারের পরেও আলহামদুলিল্লাহ আজ আমি সুস্থ আছি, কারণ এই ইমরানের মতো অত্যাচার করতে তা তো আমাকে চিকিৎসা দিত, নয়তো এই এতদিনে ড্রাগ নিয়ে আমার ওপর ভয়ঙ্কর প্রভাব ফেলতো। যাই হোক, আসল কথায় আসি। এইভাবে এতগুলো বছর অত্যাচার করে এসেছে, কিন্তু 2 বছর আগে ইমরানের সাথে আরও একজন যোগ হলো, ইমরানের ছেলে আমির। এই আমির বাবার চেয়েও বড় ঘূর্ণিবাজ। এত মেয়েদের ধর্ষণ করেছে তার হিসাব নেই। আমার কাছে প্রমাণ ছিল না, কিন্তু এই আমির আমার কাছে এসে আমাকে অন্তরঙ্গের ছবিগুলো দেখাতো। রাগে কষ্টে ঘৃণা চোখ বন্ধ করে রাখতাম। আমির জোর করে চোখ খুলিয়ে সেসব দেখাতো। বিশ্বাস করেন অফিসার সাহেব, এই দৃশ্য দেখার চেয়ে মরে যাওয়া ভালো ছিল। যখন দেখলাম কোনো কিছুতে আমি দুর্বল হচ্ছি না, তখন আমিরের নজর গেল আমার বড় মেয়ের দিকে। সে আমাকে প্রতিজ্ঞা করেছে আমার সামনে আমার মেয়েকে সে। বলেই হু হু করে কেঁদে উঠল জামিন রহমান। কোনো মেয়ে বাবার এসব কথা সহ্য করতে পারবে? এদিকে এসব শুনে নিহানের পুরো মুখমণ্ডল লাল হয়ে গিয়েছে। হাত দুটো মুঠোবদ্ধ করে নিজের দমানোর চেষ্টা করছে, কিন্তু কিছুতেই সে সফল হচ্ছে না। নাফিয়া কাঁদতে কাঁদতে নিহানের দিকে চোখ যেতে দেখল নিহান ভয়ঙ্কর রেগে আছে। নিহানের এমন রূপ দেখে অজানা ভয়ে নাফিয়ার গা শিউরে উঠল। জামিন সাহেব নিজেকে সামলে আবার বলা শুরু করে, সেদিন আল্লাহ দরবারে বরং ভার মিনতি করেছি, যাতে আল্লাহ আমার মেয়েটাকে এই অমানুষের হাত থেকে বাঁচায়। আল্লাহ হয়তো আমার কথাগুলো শুনেছে, তাই হয়তো আমার নাফিসা মা বেঁচে যায় এই শয়তান অমানুষটার হাত থেকে। নাফিয়া আবার নিহানের দিকে তাকালো। সেদিন যদি নিহান এসে তাকে না বাঁচাতো, কত ভয়ঙ্কর ঘটনা যে ঘটে যেত তা নাফিয়া কল্পনা করতে পারছে না। বড় মেয়েটার বিয়ে হয়েছে শুনে আমি ভয়ঙ্কর রেগে আমার উপর অত্যাচার চালায়। আমার সামনে সে অন্য মেয়ের সাথে। তখন ড্রাগের জোর ছিল বিদায় আমি অজ্ঞান অবস্থায় পড়েছিলাম, তাই এই নির্মাণ ঘটনা দেখার হাত থেকে বেঁচে গিয়েছিলাম। এরপর নিয়মিত ড্রাগ দিয়ে দিতে দিতে অবস্থায় খারাপ দিকে পৌঁছে যায়। এবার তার ছেলেকে শান্ত করে আবার চিকিৎসা করায়। চিকিৎসা করে একটু ভালো হতেই আর একটু 2 দিন একটু ভালো হতেই একদিনে 2 সিএনজি ড্রাগ দিয়ে আমাকে রাস্তা ছেড়ে দেয়, যার ফলে আমি পাগলের মতো একদিন সেদিন ঢেলে পড়ে হাঁটাহাঁটি করছিলাম। এত যুদ্ধের পরে আমি আজ এখানে আমার পরিবারের মাঝে উপস্থিত আছি। আল্লাহ দরবারে লাখটুকু শুকরিয়া জ্ঞাপন করছি, উনি আমাকে সেই অন্ধকার থেকে বের করেছে। অফিসার সাহেব, আমার কাছে এতটুকুই গণনায় আছে, আর বাদবাকি প্রচুর সুরক্ষিত স্থান আছে, আমি আপনাকে দেব।
তবে আমির তো বিরুদ্ধে কোনো প্রমাণ আমার কাছে নেই। বলেই মাথা নিচু করে ফেলল জামিন রহমান। সবাই নির্বিকার হয়ে চেয়ে আছে জামিন রহমানের দিকে। একটা মানুষ কতটা ধৈর্যশীল হতে পারে সেটা জামিন রহমানকে না দেখলে বোঝা যাবে না। অফিসার রেকর্ডার অফ করতেই নিহান নির্ঝরকে নিয়ে বাইরে এসে বলল, যেগুলো ইম্পর্টেন্ট কথা সেগুলো রেকর্ডার রাখবি, আর যেগুলো অপ্রয়োজনীয় কথা সেসব লাইন বা কথা ডিলিট করে দিবি। আমি আসছি, তুই বাদবাকি ক্যাগ। বলেই নিহান চলে যেতে নিচ্ছিল, নির্ঝর পিছু ডেকে তাকে থামালো। তুই কোথায় যাচ্ছিস? আমি আসছি, তুই বাদবাকি যা করার কর। ভেবেছিলাম 2-1 দিন বন্দি রেখে পুলিশের হাতে ধরিয়ে দেব, কিন্তু এই জানোয়ারের কাজে কর্মে এর বেঁচে থাকার কোনো অধিকার নেই। বলেই নিহান হন করে বেরিয়ে গেল। পরের দিন প্রতিটি চ্যানেলে ব্রেকিং নিউজ। মিনিস্টার ইমরান সাহেবের একমাত্র ছেলে আমিরকে কেউ টুকরো টুকরো করে পুরো বডির পার্ট বাই পার্ট বিভিন্ন স্থানে ফেলা হয়েছে। পুলিশ এখনও আমিরের শরীরের বিভিন্ন পার্ট খুঁজে পায়নি। তদন্ত চলছে ব্যাপকভাবে। এই একটা নিউজই পুরো দেশবাসীকে ভয়ঙ্করভাবে কাঁপিয়ে তুলল। আজ 3 দিন হলো আমার পরীক্ষা শেষ হলো। এই পরীক্ষার মধ্যে আমার অনার্স জীবনের সমাপ্তি ঘটল। কিন্তু একটা বিষয় নিয়ে আমার বড্ড মন খারাপ। বিয়ের আজ প্রায় 1.5 বছর পেরিয়ে গেল, অথচ আমার হানিমুনে যাওয়া হলো না। ওদিকে নিবিড় ভাই আর অর্ণা আপুর বিয়ে হওয়ার পরপরই কি সুন্দর হানিমুন করতে রাঙামাটি গেল, আবার হাসি খুশিভাবে ফিরেও আসলো। এদিকে আমার নেতা সাহেবকে দেখো, সারা জীবন এই কাজ সেই কাজ করতে করতে আমাদের হানিমুনে যাওয়াই হলো না। এই জন্যে আমার এই রাজনীতি পছন্দ না। সারা দিন আমার জামাইটা রাজনীতির পিছনে দৌড়ায়, আর আমি বসে বসে অপেক্ষার প্রহর গুনি। কবে যাব আমি ঘুরতে? ধুর, ভাল লাগে না। সেদিন সব প্রুফস নেওয়ার পর নির্ঝর ভাইয়ার চাচ্চু ইমিডিয়েটলি ইমরানকে অ্যারেস্ট করে, বাট আমির নিখোঁজ ছিল। পরের দিন আমিরের এমন নির্মম মৃত্যু দেখে আমার শরীর কেঁপে উঠেছিল। আমি তো ধরেই নিয়েছিলাম যে এটা নেতা সাহেবের কাজ, কিন্তু না। যখন টিভিতে এসব দেখে ভয় রীতিমতো কাঁপছিলাম, তখনই নেতা সাহেব চেঁচাতে চেঁচাতে রুমে ঢুকে বলল, একটা কাজও যদি ঠিকমতো হয়, যখনই পুলিশ আমিরকে অ্যারেস্ট করতে গেল তখনই হতচ্ছাড়া পালিয়ে গেল। এর একবার হাতের মুঠোয় পাই। আপনার আর পেতে হবে না আমিরকে, কে ওকে খুন করে দিয়েছে। সেদিন নিহানের বিস্ময়কর চেহারা দেখে নাফিয়া বেশ অবাক হয়েছিল, আর নিজের অযৌক্তিক চিন্তাভাবনায় নিজেকে বেশ কটা গালিও দিয়েছিল। কিন্তু নিহানের তৃপ্তিময় হাসিটা খেয়াল করেনি নাফিয়া। জান পাখি, তোমার এই বিষাদময় প্রহরটা মরেনি গো। তোমার এই আড়ালে আবডালে বিষাদের আগুন আজীবন জ্বলবে, অথচ তুমি টেরই পাবে না। ভেবেই নিহান একটা শয়তানি হাসি দিয়েছিল। এরপর ইমরানকে কোর্টে নেওয়া হলো। ছেলের শোকে সে সব অপরাধ স্বীকার করলো। জাজ তাকে প্রশ্ন করেছিল কেন সে তাকে এভাবে দিনের পর দিন বাঁচিয়ে রেখেছিল। সেদিন ইমরান মাথা নিচু করে বলেছিল, আমি ওকে ভেবেছিলাম 1 সপ্তাহের মতো টর্চার করে মেরে ফেলবো, কিন্তু আমার ছেলে আমিরের হঠাৎ রক্তশূন্যতা দেখা দিয়েছিল। জামিনের সাথে ব্লাড গ্রুপ ম্যাচ করায় প্রতি মাসে ওর থেকে 1 ব্যাগ করে রক্ত নিয়েছিলাম। এভাবে 3 মাস রক্ত নিলাম। রক্ত নেওয়া শেষে আবারও ওকে পরিপূর্ণ করেছি, কারণ ওর কাছে অতি মূল্যবান একটা ওষুধ ছিল, যেটা আমি বেশ কড়া দামে অন্য দেশে রপ্তানি করতে পারতাম। তাও হলো না। যখন তখন আমার সব প্রুফ ওর কাছে আছে, বিদায় বাঁচিয়ে রাখলাম। পরে ভাবলাম মেরে ফেলে, কিন্তু পরে ভাবলাম জামিন মারা গেলে যদি তার পরিবারের কেউ এই প্রুফসগুলো পেয়ে যায় তখন তো আরেক বিপত্তি। তাই ওকে টর্চার করতাম অতিমাত্রায়। এক সময় এই টর্চার করাটা আমার অভ্যাসে পরিণত হয়। তাই জামিনকে সুস্থ করে তুলতাম, তো আবার টর্চার। এভাবে যেতে যেতে আমি আমার ড্রাগসের বিষয় নিয়ে চিন্তা করলাম। যেগুলো বিক্রি করতাম সেগুলো বিক্রির আগে এই জামিনের শরীরে টেস্ট করতাম। এরই মধ্যেই আমি ড্রাগসের দাম নির্ধারণ করতাম, মানে ওর ওপর ট্রাই করে। এভাবেই আমার কার্যকলাপ চলতো। আমার ছেলে ওর সাথে কি করতো আমি জানতাম না। একদিন জানতে পারি জামিনকে পুলিশরা হন্য হয়ে খুঁজছে। তাই সেদিন আমার লাস্ট বড় একটা ঢিল 3টা আলাদা আলাদা ড্রাগস ট্রাই করে ওকে রাস্তায় ফেলে আসে। আমার চিন্তা ছিল ও কোনো না কোনোভাবে রোড অ্যাক্সিডেন্ট হবে, কিন্তু ওর ভাগ্য সহায় ছিল। ইমরানের এইসব কথাই তাকে উপস্থিত সকলের ঘৃণার থুতু দিতে ইচ্ছা করছিল। অবশেষে বড় রকম সাজায় আদালত তাকে দিয়েছিল। একদম বউ বউ বলে ঢং মারবেন না, সারাদিন পরে সে নাটক করতে আসছে। যদি নাটক পারতাম তাহলে রাজনীতিতে না স্টুডিওতে থাকতাম বউ। সরেন তো, আপনার এসব ন্যাকামি একদম সহ্য হচ্ছে না। বলেই সরে যেতে চাইল নিহান, হাত ধরে আটকিয়ে ফেলল। কি হলো? আমার প্রতি এমন বিরক্তি দেখাচ্ছ কেন? বুঝেন না কেন এমন করছি?
এত বোঝার টাইম নেই, তুমি বলো। কিছু না, হাত ছাড়ুন। এমন সময় অর্ণা রুমে প্রবেশ করলো। নাফিয়া হাত ছাড়িয়ে ঠোঁটে কৃত্রিম হাসি ঝুলিয়ে বলে, আরে অর্ণা আপু, কিছু বলবে? আসলে হ্যাঁ, তবে মনে হচ্ছে বে টাইমে চলে এসেছি। আচ্ছা তাহলে আমি আসছি, কেমন? বলেই চলে যেতে নিল। তার আগেই নাফিয়া বলে ওঠে, আরে আপু তুমি আসো, কিছু হবে না। অর্ণা দাঁড়িয়ে গেল। নাফিয়া আর অর্ণা কিছুক্ষণ কথা বলল। অর্ণার কথা শেষ হতে অর্ণা বেরিয়ে গেল আর নাফিয়া গেল তার ইনু মিনু রিনুকে দেখতে। রিনু আর একটা পুচকে বিড়াল, বলা যায় ইনু মিনুর মেয়ে। এই পুচকে বিড়াল আবার নাফিয়ার ভক্ত। অর্ণা বেরিয়ে দেখলো নিহান রুমের বাইরে ঘুরঘুর করছে। অর্ণা আর নাফিয়ার কথা বলার সময় নিহান বেরিয়ে এসেছিল। নিহানকে চিন্তিত দেখে অর্ণা গলা পরিষ্কার করে বলল, আপনি কি কোনো কারণে চিহ্নিত? আর বলো না, নাফি হুট করে কেমন বিহেভ করছে, কি হলো তাও বলছে না। আই থিঙ্ক আমি বুঝতে পেরেছি কারণটা। কি? আসলে ভাইয়া আপনাদের বিয়ের তো দীর্ঘদিন হয়ে গেছে, কিন্তু আপনি ওকে নিয়ে বাইরে কোথাও ঘুরতে যাননি, তাই নাফি একটু নারাজ। ও তাহলে এই ব্যাপার। ধন্যবাদ ভাবি এই ইনফরমেশনটা দেওয়ার জন্য। অর্ণা হেসে ফেলল। নিহান তার অনেক বড়, তার উপরে নিবিড় নিহানের ছোট ভাই। সেখানে নিহান তাকে অলওয়েজ ভাবি ডাকে, যা অর্ণার কাছে হাস্যকর। নিহান ফোন হাতে নিয়ে কাউকে কল করে সব ব্যবস্থা করে ফেলল। রাতে রিনুকে নিয়ে নাফিয়া বসেছিল, তখনই তার কল আসে। ফোন হাতে নিয়ে স্ক্রিনে তাকাতেই মুখে হাসি ফুটে উঠল। বেশ আনন্দের সাথে ফোন রিসিভ করে প্রথমে সালাম দেয়। জামিন রহমান সালামের উত্তর নিয়ে বলে, কেমন আছিস মা? আলহামদুলিল্লাহ বাবা, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। যে কথা বলতে ফোন দিলাম, জলদি ব্যাগ গুছিয়ে নে। কেন বাবা? ফজর নামাজের পর আমরা দুই ফ্যামিলি পিকনিকে যাচ্ছি সেন্ট মার্টিতে। বাবার কথায় খুশিতে বাকরুদ্ধ হয়ে গেলাম। কেউ যেন বুকের ভেতরটায় ঢাকঢোল বাজাচ্ছে। অত্যন্ত খুশি হয়ে বললাম, সত্যি বাবা? হ্যাঁ রে পাগলি মেয়ে, জলদি কর, আমি রাখছি। আচ্ছা বাবা, সাবধানে থেকো বলেই মুচকি এসে কল কেটে দিলাম। তারপর রিনুকে বিছানায় বসিয়ে আমি ব্যাগ গুছানো শুরু করে দিলাম। এর মাঝে নেতা সাহেব এসে বলে, বউ আমার ব্যাগটাও গুছিয়ে দিও কেমন? আচ্ছা বলে হাসি খুশি মনে নিহানের ব্যাগও গোছাতে শুরু করে। নাফিয়া আনন্দের ঠেলায় ভুলেই গেছে সে নিহানের উপর রেগেছিল। নিহানের প্রতিটা শার্ট টি শার্ট সব নিজে পছন্দ করে ভরছে আর নিহান তার বউকে মুগ্ধ হয়ে দেখছে। নাফিয়া দিন দিন আরো সুন্দর হচ্ছে বলে তার ধারণা। ব্যাগ গুছিয়ে খাওয়া দাওয়া সেরে সকলে ঘুমোতে চলে গেল। নাদিয়া আর আদ্রানও তাদের সাথে পিকনিকে জয়েন করবে। ফজরের আজানে নিহানের ঘুম ভাঙলেও নাফিয়ার ভাঙলো না, তাই নাফিয়ার মুখে পানি দিয়ে ঘুম থেকে উঠালো নিহান। পানির ছিটা দিয়ে একদম ঠিক করেননি আপনি। আচ্ছা বুঝলাম, এখন জলদি করো, নামাজ পড়েই বের হব। নাফিয়া আড়মোড়া ভেঙে ওয়াশরুমে চলে গেল। এদিকে নিহান মাথায় টুপি দিয়ে জায়নামাজ হাতে নিয়ে নাফিয়ার জন্য অপেক্ষা করতে লাগলো। নাফিয়া আসতেই দুজনে একসাথে নামাজ আদায় করলো। তারপর রেডি হয়ে বেরিয়ে গেল। সার্ভেন্ট আগেই লাগেজগুলো নিয়ে গেছে। নাফিয়া শুধু ঝুড়িতে ইনু মিনু আর রিনুকে নিল। ওরা তিনজন বেশ এক্সাইটেড বাইরে বের হবে বলে। গাড়িতে উঠে সবাই রওনা হলো। নাফিয়ার বাবা মা এবং জিনিয়াকে পিক করার জন্য নিহান গাড়ি পাঠিয়ে দিয়েছে। আর ওই দিক দিয়ে সাজিদও চলে আসবে। সাজিদ মাসখানেক আগে জিনিয়ার বাসায় তার বাবা মাকে নিয়ে গিয়েছিল। সেই থেকে এঙ্গেজমেন্ট হয়ে আছে জিনিয়া এবং সাজিদের। গুরুজনদের সিদ্ধান্তে জিনিয়ার পড়াশোনা শেষ হলে বিয়ে হবে। জিনিয়া এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছে। আদ্রান আর নাদিয়াও তাদের গাড়ি করে ডাইরেক্ট কক্সবাজার চলে যাবে। প্ল্যান মাফিক কক্সবাজারে গিয়ে সবাই একই লঞ্চে করে সেন্ট মার্টিন যাবে। সেখানে 4 দিন 3 রাত থাকবে। সারাটা পথ নাফিয়া নিহানের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে গেল। আর নিহান তার প্রিয়তমাকে দেখে জার্নি শেষ করলো। আজ বারবিকিউ করেছে জামিন রহমান আর সিফাত চৌধুরী। দুই বন্ধু মিলে ধুমসে বারবিকিউ করছে আর পুরানো গান গাইছে। শাশুড়ি মা আর আমার মা মিলে তাদের টুকটাক হেল্প করছে। আর আমরা ইয়াং জেনারেশন মানে আমি, নেতা সাহেব, আদ্রান ভাইয়া, হিদ, নিবিড় ভাইয়া, অর্ণা আপু, জিনিয়া, সাজিদ ভাইয়া, নির্ঝর ভাইয়া একসাথে আগুনে চারিপাশে গোল হয়ে বসে গানের কলি খেলছি। আমার ছোট্ট সৈন্যদলকে রিসোর্টের কেয়ারটেকারের কাছে রেখে এসেছি। রিসোর্টের বাগানে আমরা বারবিকিউ করছি। তবে কক্সবাজারের মতো বাগানের মাটিতে ঘাস নেই, শুধু বালি আর বালি। তাই আমরা আগুন জ্বালাতে পেরেছি। নির্ঝর ভাইয়ের সামনের মাসে বিয়ে, তাই সে আমাদের হবু ভাবি সম্পর্কে টুকটাক কথা বলল। তারপর গানের কলি খেলা শুরু।
আজান ভাইয়ের গান শেষ হতেই বাবার শ্বশুরমশাই বড় বড় ডিশে বারবিকিউ চিকেনগুলো আনলো, আর আমরা সবাই সেগুলো নিয়ে আবার নিজেদের জায়গায় বসলাম। সবার হাতেই চিকেনের 2-3টা কাঠি, আমার 2 হাতে 2টা। আমি একটু একটু করে কামড় দিয়ে খাচ্ছি আর সবার হাসি ঠাট্টায় হেসে চলেছি। পাশে চোখ যেতেই দেখলাম নেতা সাহেব আমাকে দেখছে আর চিকেনটাকে একবার করে কামড় দিচ্ছে, খাচ্ছে। ওনার এমন চাহনিতে আমি কেঁপে উঠলাম। এমন চাহনি দিয়ে তাকানোর কি আছে? উনি কি জানে না ওনার এই চাহনিকে আমি ভয় পাই? একটা শুকনো ঢোক গিলে সকলের আড্ডায় মনোযোগ দিলাম। তখনই নির্ঝর ভাই বলে ওঠে, ওই নিহান, এখন তুই গান ধর। সেই কলেজ লাইফে তোর গলায় গান শুনেছিলাম আর শুনতেই পারিনি। প্লিজ ভাই, আমার একটা গান ধর। নির্ঝর ভাইয়ের সাথে বাকিরাও গলা মিলিয়ে বলে যেন উনি গান ধরে। এদিকে আমি অবাক হয়ে ওনার দিকে তাকিয়ে ভাবছি উনি গানও জানে। নিহান আমার দিকে তাকে একটা হাসি দিয়ে বলে, আচ্ছা গান গাইবো, গিটারটা দে। নিহান ভাইয়া বলতেই নির্ঝর ভাইয়া আগুনের উপর দিয়ে গিটারটা ছুঁড়ে মারল, আর নেতা সাহেব খপ করে ধরে ফেললো গিটারটা। ওহে কি করিলে বল পাইব তোমারে, রাখিব আখিতে আখিতে, মাঝে মাঝে তপ দেখা পাই। গান শেষ হতেই সকলেই জোরে হাততালি দিল, আর আমি বাকরুদ্ধ হয়ে নেতা সাহেবের দিকে তাকিয়ে আছি। ওনার কণ্ঠে গানটা এত সুন্দর মানিয়েছে বলার বাহিরে। গানটা আমার পছন্দের লিস্টের শীর্ষে আছে। সেখানে এই গানটা মনপুরুষের কণ্ঠে কতটা মধুময় লাগে তা না শুনলে হয়তো বুঝতেই পারতাম না। নিহানের দিকে নাফিয়া তাকিয়ে আছে দেখে নিহান মুচকি হেসে নাফিয়ার কানের সামনে মুখ নিয়ে ফিসফিস করে বলে, ওহে কি করিলে বল পাইব তোমারে, রাখিব আখিতে আখিতে। নিহানের নেশা ভরা কণ্ঠে এই 2 লাইন শুনতে পেরে নাফিয়ার পুরো শরীর অজানা শিহরণ বয়ে গেল। নিজের অজান্তে হেসে ফেলল নাফিয়া।